Hello everyone, welcome to Youth Career Talk webinar. This is our episode 4. আমরা অত্যন্ত আনন্দিত কারণ আজকে আমাদের এই এপিসোডে উপস্থিত আছেন none other than Mr. Asaduzzaman. He is an assistant manager of one of the biggest conglomerate of Bangladesh, ACI. এবং আমাদের সাথে আরো উপস্থিত আছেন মিস্টার শেখ শাহনওয়াজ পারভেজ. He is a student of Faculty of Business Studies, University of Dhaka. আমরা আমাদের এই ইউথ ক্যারিয়ার টক ওয়েবিনার যেটা করে থাকি, আমরা একজন এক্সপার্ট এবং একজন ফ্রেশারকে নিয়ে আসি, যার ফলে দুজনের মধ্যে একটা সেতু বন্ধন হয়। এক্সপার্ট তার অ্যাঙ্গেল থেকে বলে থাকে যে একজন ফ্রেশার যখন জব মার্কেটে ঢুকবে বা তার একটা ক্যারিয়ার ডিজাইন করবে, তখন কিভাবে ক্যারিয়ারটা ডিজাইন করতে পারে, এবং একজন ফ্রেশারও তার পড়াশোনার পাশাপাশি অন্যান্য অপরচুনিটি এক্সপ্লোর করার ক্ষেত্রে কি কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করছে বা সে জব মার্কেটে যাওয়ার আগে নিজে কিভাবে প্রস্তুত করতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা ওভারঅল আজকে আলোচনা করব। তো প্রথমে আমি আমাদের অনারেবল আসাদুজ্জামান ভাইয়ের কাছ থেকে চলে যেতে চাই। ভাইয়া, আপনি একজন অথার। আমি আশা করবো আপনি আপনার ইন্টারভিউ শুরুতে, ওয়েবিনার শুরুতে আপনার বইয়ের ব্যাপারে কিছুটা বলবেন, এবং আমরা আজকের যে এপিসোডটি একটু অন্যভাবে সাজিয়েছি। আপনি আপনার বইয়ের আঙ্গিকে কিভাবে একজন স্টুডেন্ট সাকসেসফুল হতে পারে বা একজন ইউথ সাকসেসফুল হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। তো আমরা ভাই অনেক ক্যারিয়ার রিলেটেড বই পড়ে থাকি, অনেকে আমাদেরকে অনেক বই সাজেশন করে যে বেস্ট বুকস ফর 2023-2024। তো এই রিভিউ শোনার আগে আমি আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই যে একজন ইউথ যখন সফল হতে চায় বা একটা গ্রাজুয়েট, রাইজিং গ্রাজুয়েট যখন তার জব মার্কেটে ঢুকবে, সবাই চায় একটা ক্যারিয়ার ভালো করে গড়তে, এবং ক্যারিয়ার একটা ভালো করে গড়া মানে হচ্ছে একটা সফলতা অনেকে মনে করে। তো আপনি যেহেতু কর্পোরেট ফিল্ডে আছেন, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার সফলতা বলতে মানে কি বুঝেন? যারা গ্রাজুয়েট করছে, হু অ্যাসপায়ার টু বিকাম এ গ্রেট লিডার লাইক ইউ, তারা কিভাবে সফল হতে পারে? ধন্যবাদ মহিউদ্দিন ভাই। আপনাকে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এই প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু কথা বলার জন্য। আপনাদের অনেক অডিয়েন্স আছে এবং এটা লাইভ যাচ্ছে, এটা আমার জন্য একটা বিগ অপরচুনিটি। আর এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং যারা আমাকে শুনছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, যে প্রশ্নটা আমাকে করেছেন সফলতা, সফলতা আসলে আমার চোখে এটা হচ্ছে কোনো ডেস্টিনেশন না, ইটস এ জার্নি। সফলতা দেখেন, আমরা যদি বলি যে সফল ব্যক্তি, তাহলে সফল ব্যক্তি কাদের নাম ভেসে উঠবে? অনেক অর্থ প্রতিপত্তি কামিয়েছে এরকম লোকজন, অনেক পাওয়ারফুল লোকজন, ধরেন টিচার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাকেই বলেন তারাই সফল। আবার আমাদের ব্যাকগ্রাউন্ড হয়তো ঢাকা ইউনিভার্সিটির, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করছি, জব করতেছি, কারো কারো চোখে কিন্তু আমরা সফল। কেউ একজন বিসিএস ক্যাডার হলো, বিসিএস এর জব পেল, সেও কিন্তু সফল কারো কারো চোখে। কাজে সফলতার বাই ডিফল্ট কোনো ডেফিনেশন আমার চোখে নাই। তবে আমি যেটা বুঝি যে সফলতা হচ্ছে এমন একটা ব্যাপার যে আমি যেটা চাই, যে চাওয়াটা আমার আছে, এই চাওয়াটা কতটুকু পেলাম বা চাওয়াটা পরিপূর্ণ পেলাম কিনা, এটাই হচ্ছে সফলতা। আমার চাওয়াটাকে পরিপূর্ণতা লাভটা দেওয়াটাই হচ্ছে সফলতা। এখন এই চাওয়াটাকে পরিপূর্ণ করার জন্য আসলে আমরা কি করি, এই বিষয়ে আমি কিছু বলতে চাই। দেখেন, আমরা কিন্তু এই সফল হওয়ার জন্য ফার্স্টে কি নেই? এডুকেশন, শিক্ষা। প্রথমে স্কুলে ভর্তি হই, স্কুল থেকে কলেজে ভর্তি হই, কলেজ থেকে ইউনিভার্সিটিতে যাই। তো এই শিক্ষা কিন্তু এই ফান্ডামেন্টাল একটা শিক্ষা আমাদের আছে, যে একটা লেভেলে দাঁড় করিয়ে দেয় আমাদের চাওয়াগুলো, আমাদের পাওয়াগুলো পূরণ করার জন্য। এটা একটা ফান্ডামেন্টাল শিক্ষা, এটা ওয়ান কাইন্ড অফ সফলতা। কিন্তু এই শিক্ষা শেষে আমরা যে লাইফে প্রবেশ করি, সেটা হচ্ছে প্রফেশনাল জার্নি। তো এই প্রফেশনাল জার্নিতে সফলতা পাওয়ার জন্য আমার কাছে মনে হয় এটা হচ্ছে এই ফান্ডামেন্টাল শিক্ষাটা যথেষ্ট না। ফান্ডামেন্টাল শিক্ষাটা যথেষ্ট না এই জন্য যে ফান্ডামেন্টাল শিক্ষাটা হচ্ছে আপনাকে একটা লেভেলে নিয়ে আসবে, একটা জব মার্কেটে এনে ছেড়ে দিবে। আপনি ওইখানে সার্ভাইভ করতে পারবেন বা অনুপ্রবেশ করতে পারবেন। কিন্তু এখানে সার্ভাইভ করতে গেলে আপনার
সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সেলফ এডুকেশন, মানে যেটাকে আমি বলবো স্বশিক্ষা। স্বশিক্ষা মানে হচ্ছে নিজে নিজে নিজেকে শিক্ষিত করা, নিজে নিজে নিজেকে ট্রেন করা। দেখেন, আমি কয়েকটা এক্সাম্পল দেই। যেমন সফল ব্যক্তি বিল গেটস, ওয়ারেন বাফেট, ইলন মাস্ক, মার্ক জাগারবার্গ, জেফ বেজোস, এরা মানে নিশ্চিত সফল ব্যক্তি আমাদের চোখে সবাই। এদের মধ্যে স্টাডি করে দেখেন অনেকে ফান্ডামেন্টাল এডুকেশন নেয় নাই। ফান্ডামেন্টাল এডুকেশন নিলেই যে সফল হবে এরকম না। যদি হতো তাহলে এন্টারপ্রেনার, বড় বড় এন্টারপ্রেনার সবাই পিএইচডি ধারী হতো। তো ফান্ডামেন্টাল এডুকেশনের পাশাপাশি আমাদের সেলফ এডুকেশনটা অনেক অনেক জরুরি। সেলফ এডুকেশন নিলে আমরা সফলতার সর্বশিখরে পৌঁছতে পারবো। এখন যারা স্টুডেন্ট তারা তো একটা ফান্ডামেন্টাল লেভেল শেষ করে ফেলেছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, হয়তো একটা চাকরি যে কোনো উপায়ে ম্যানেজ করে ফেলবে, আইদার গভর্নমেন্ট জব অর প্রাইভেট জব, অথবা দেশের বাইরে যাবে বা এনিথিং এলস, যে কোনো কিছু তারা করে ফেলবে। কিন্তু এই করার ফলে যদি আমাদের একটা চলমান সিস্টেম আছে, এই বর্তমানে আমাদের পরিবেশে চলমান সিস্টেমটা হচ্ছে যে একটা চাকরি পাওয়ার পর সবাই ফ্যামিলি হলো, চাকরি হলো, কিছু বেতন পেলো, বেতন পেয়ে চললো, বাচ্চা কাচ্চা হলো, বাচ্চা কাচ্চা মানুষ করালো, পড়াশোনা শেষ করালো, হয়ে গেল, একটা সিস্টেমের পার্ট হিসেবে ঢুকে যায়। কিন্তু এই সিস্টেমের পার্ট না থেকে সিস্টেম ক্রিয়েট করার জন্য বা আলটিমেট সফলতা পাওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সেলফ এডুকেশন। অনেকটা ধরেন, আমি বলতে চাই, যেমন বনের বাঘ আর খাঁচার বাঘ যদি তুলনা করেন, খাঁচার বাঘটা কি? খাঁচার বাঘটা হচ্ছে নিয়মিত খাবার খাচ্ছে, পাচ্ছে, বৃষ্টিতে ভিজতেছে না, রোদে পুড়তেছে না, তার খাবারের টেনশন নাই, তার ইয়ের টেনশন নেই, কোনো কিছুর টেনশন নাই, সে অসুস্থ হলে চিকিৎসা পাচ্ছে। কিন্তু একটা কাজ তাকে করতে হয়, সেটা হচ্ছে তার মনিব যখন তাকে চাবুক বাড়ি মেরে একটা কাজ করতে বলে, তার অনিচ্ছা থাকা সত্ত্বেও সে ওই কাজটা করে ফেলে। তো এই আমাদের সামাজিক ব্যবস্থাটা হচ্ছে এই খাঁচার বাঘের মতো। কিন্তু আপনার মধ্যে যদি সেলফ এডুকেশন থাকে, আপনি কিন্তু বনের বাঘ হতে পারবেন, নিজের ইচ্ছা মতো দৌড় ঝাঁপ দিতে পারবেন, নিজের ইচ্ছা মতো এদিক সেদিক যেতে পারবেন। আপনি যা কিছু অর্জন করতে চান, ধরেন এডুকেশনে আমি মানে কেউ কেউ ধরেন সায়েন্স পড়তে চেয়েছে, পড়তে পারে নাই, আর্টস পড়েছে, বা কেউ কেউ আর্টস পড়েছে, সায়েন্স পড়তে পারে নাই, কেউ হওয়ার কথা ছিল ইঞ্জিনিয়ার, ফ্যামিলির চাপে হয়ে গেছে ডাক্তার। কিন্তু তার মধ্যে যদি সেলফ এডুকেশন থাকে, সেলফ এডুকেশন দিয়ে আস্তে আস্তে সে নিজেকে চেঞ্জ করতে পারবে যে কোনো সময়, এবং যে কোনো অর্জন সম্ভব এই সেলফ এডুকেশনে। সেলফ এডুকেশনের মাধ্যমে মানুষ নিজের ব্যারিয়ার ভাঙতে পারে। মোট কথা, ফান্ডামেন্টাল এডুকেশন আমাদেরকে তৈরি করে হচ্ছে একটা সিস্টেমের পার্ট হিসেবে, আর সেলফ এডুকেশন যারা নেয় তারা সিস্টেম তৈরি করে। এতে ধরেন মেন্টাল রেজিলেন্স আছে, ফিনান্সিয়াল রেজিলেন্স আছে, এবং এটা একটা মোর পাওয়ারফুল লাইফ লিড করা যায়। তো এর জন্য আমি বলবো যে এখন যারা স্টুডেন্ট, তারা এডুকেশন থামাবে না, কন্টিনিউয়াস একটা সেলফ এডুকেশনের মধ্যে থেকে তারা সফলতার সর্বশিখরে পৌঁছতে পারবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আসাদ ভাইকে। আপনি যথার্থ একটা কথা বলেছেন যে আমরা যারা বড় বড় বিলিয়নিয়ার যারা আছে বা ইন্ডাস্ট্রিয়াল যারা আছে, মজার বিষয় হচ্ছে আমরা সবাই জানি যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া করে সে, গাড়ি ঘোড়ায় চড়ে সে, কিন্তু আমরা যারা বড় বড় ব্যক্তিত্ব দেখি তারা, তাদের অনেকেরই পিএইচডি ডিগ্রি নেই, বা তারা অনেক সময় একাডেমিক লাইফে এতটা ভালো ছিল না, বাট দে ওয়ার গ্রেট সেলফ লার্নার্স। তারা নিজে নিজে অনেক কিছু স্টাডি করেছে এবং স্টাডি করার ফলে তারা একটা ভালো পর্যায়ে এসেছে। সুতরাং লেখাপড়াকে শুধুমাত্র আমরা তথাকথিত একাডেমিক লাইফের সাথে তুলনা করলে হবে না, আমরা নিজেরা কতটুকু স্টাডি করতে পারলাম, নিজেকে কতটুকু শেখাতে পারলাম, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা আরো বিষয় সম্পর্কে জানবো আমাদের গেস্টের কাছ থেকে। আমি একটু শাহনেওয়াজ
আপনার কাছে আসতে চাই। শাহনাজ, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন। আমি অন্যান্য ওয়েবিনারে যে তথাকথিত যে কথা হয় যে আপনি কি পড়াশোনা করছেন, আপনার ক্যারিয়ার কি, আবার সামথিং লাইক দ্যাট, আমি এই প্রশ্ন করবো না। আমি জাস্ট একটু রিসার্চের খাতিরেই বলবো, আপনি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন বা আপনার বিশ্ববিদ্যালয় কি আপনাকে প্রফেশনাল লাইফে ঢোকার আগে আপনাকে সেরকম ভাবে প্রস্তুত করছে? থিওরিটিক্যাল নলেজের পাশাপাশি প্রফেশনাল লাইফ কিভাবে ডিল করতে হয় এই বিষয়ে কি আপনাদেরকে কোনো ধরনের নীতিমালা বা গাইডলাইন্স দিচ্ছে কিনা? থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন। আমি বলবো যে আমাদের ডিপার্টমেন্ট থেকে আসলে যে গতানুগতিক ভাবে যে কোর্স গুলো করানো হয় সেই কোর্স গুলো তো করানো হচ্ছে, কিন্তু পাশাপাশি মাঝে মাঝে আমাদের বিভিন্ন রকমের ওয়ার্কশপ করানো হয়। আমাদের রিসেন্টলি হয়তোবা 2 বা 3 মাস আগে আমাদের একটা ওয়ার্কশপ হয়েছিল, সেটা হচ্ছে which was conducted by a professional from বাংলাদেশ ব্যাংক। তো আমরা জানতে পারি যে সেখানে কিভাবে সবকিছু পরিচালনা করা হয়, কোন ধরনের নীতি ব্যবহার করা হয়। তো এরকম করে অনেক ধরনের হয়ে থাকে, বাট আমার মনে হয় যে এটা যদি আরো বেশি হতো তাহলে আরো বেশি ভালো হতো। তাছাড়াও টিচাররা আমাদের কোর্স করানো শেষ হয়তো লাস্টে 10 মিনিট বা অনেক সময় আরো বেশি সময় ধরে বলে যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স কি করে করতে হয়, বা হচ্ছে কিভাবে একটা অফিসে গেলে অফিসের অফিসিয়াল এনভায়রনমেন্ট কেমন থাকতে পারে, বা এরকম অনেক বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। বাট আমার মনে হয় যে আরো যদি একটু বেশি ভালো করে ডিপার্টমেন্ট গুলোতে বলতো তাহলে হয়তো বা আমাদের কোপ আপ করতে সুবিধা হতো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এবার আমাদের গেস্ট আসিফুজ্জামান ভাইয়ের কাছে আসবো। ভাইয়া, আমাদের একজন সদ্য গ্র্যাজুয়েট সম্পন্ন করা বা গ্র্যাজুয়েট করবে এরকম একজন ছাত্র বলল যে ভালো কথা, বিশ্ববিদ্যালয় বা ডিপার্টমেন্ট থেকে অনেক ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু আরো যদি উদ্যোগ নেওয়া হতো তাহলে হয়তো ভালো হতো। তো আপনার কাছে আমার প্রশ্ন যে একটা ছেলে যখন বা একজন মেয়ে বা একজন শিক্ষার্থী যখন প্রফেশনাল লাইফে জয়েন করবে, সে প্রফেশনাল লাইফে সে যদি উন্নতি করতে চায় তাহলে কোন কোন বিষয়গুলোর প্রতি তার খেয়াল রাখা উচিত, যার ফলে সে আগে থেকে প্রিপেয়ার হয়ে আসতে পারে এবং প্রফেশনাল লাইফে তার মধ্যে যাতে সেই ধরনের একটা অনুশোচনা বা মেন্টাল ডিসস্যাটিসফ্যাকশন যাতে না আসে, সেক্ষেত্রে তার কোন কোন পদক্ষেপগুলো নেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। আচ্ছা, আমি বোধহয় আপনাকে মানে আগের যে ইয়েটা দিয়েছি যে সেলফ এডুকেশন, প্রফেশনাল লাইফ আসলে এটার কোনো শেষ নাই। হ্যাঁ, ধরেন একজন ব্যাংকার হিসাবে জয়েন করলো, বা একজন বিসিএস পে ফার্স্ট ক্যাডার হলো, ধরেন একজন কর্পোরেট লাইফে এক্সিকিউটিভ হিসেবে জয়েন করলো, এটা কিন্তু তার শেষ না, ডেস্টিনেশন না। তাকে উত্তরোত্তর প্রমোশন পেতে হবে, তাকে উত্তরোত্তর আস্তে আস্তে স্যালারি জাম্প করাইতে হবে, তার খরচ বাড়বে, তার নিড বাড়বে, তার ইয়েগুলো সবকিছু বাড়বে। কিন্তু সে যদি মনে করে যে আসলে এই ফান্ডামেন্টাল এডুকেশন দিয়েই সে এই লেভেলটাকে ফুলফিল করতে পারবে, তাহলে মানে তার দ্বারা কোনো কিছু হবে না। আসলে এই লেভেলটাকে ফুলফিল করার জন্য কন্টিনিউয়াস তাকে লার্নিং করতে হবে। একে তো প্রফেশনাল লাইফ মেনটেন করতেই হবে, প্রফেশনাল লাইফ, ফ্যামিলি লাইফ বা তার যে পার্সোনাল লাইফগুলো আছে, যে সানদ যেটা বললো ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ওগুলো ব্যালেন্স করে সেলফ ইমপ্রুভমেন্টের জন্য কন্টিনিউয়াস একটা ইফোর্ট দিতে হবে। সেটা হোক দিনের মধ্যে 5 মিনিট বা 10 মিনিট, বা যে কোনো সময় 24 আওয়ার্সে যে কোনো সময় নিজেকে এডুকেটেড করতে হবে, নতুন কিছু শিখতে হবে, নতুন কিছু স্কিল নিতে হবে। আস্তে 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 যেন উত্তরোত্তর সে তার ক্যারিয়ারটাকে গ্রো আপ করতে পারে, বৃদ্ধি করতে পারে। তো এভাবেই আস্তে আস্তে তার জার্নিটা গতিময় হবে। ধন্যবাদ। সো প্রফেশনাল লাইফটা হচ্ছে অনেকটা ম্যারাথনের মতো। মানে আমরা যদি 100 মিটার স্প্রিন্টের কথা বলি, এটা 100 মিটার স্প্রিন্ট খুব দ্রুত শেষ হয়ে যায়, বাট প্রফেশনাল লাইফটা হচ্ছে একটা ম্যারাথনের মতো। আমাদের যতই দিন যাবে ততই আমাদেরকে ডেভেলপ করতে হবে এবং কন্টিনিউয়াস বেসিসে দেখতে হবে কোন জায়গায় আমাদের ল্যাকিং আছে এবং সেই ল্যাকিং গুলা থেকে দূরে সরে এসে আমাদেরকে যে কোনো পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য তৈরি করতে হবে। তো আমি একটু শাহনাজের কাছে আসি। শাহনাজ, আপনি আপনার এই একাডেমিক লাইফে আপনি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কি বই পড়েছেন কোনো, বা যদি পড়ে থাকেন কোন কোন বইগুলো মনে করে আপনাকে খুব হেল্প করেছে? কারণ এই প্রশ্নটা আমি এই জন্য বলছি যে আমরা ফেসবুকে
বা রিলের এই যুগে অনেক সময় ভিডিও দেখতে দেখতে লেখাপড়া মানে যে বই পড়াটা অনেক সময় ভুলে গিয়েছে। বাট অনেকেই আছে যাদের এই ফ্যাসিনেশন থাকে যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করব, নিজেকে পরিবর্তন করব, আমি কিছু বই ফলো করব। সো আপনার ক্ষেত্রে এটা কি, আপনি কি ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কোনো বই পড়েছেন, বা আপনি কি কোনো অথারকে মেনটেন করেন বা ফলো করেন? আচ্ছা, থ্যাংক ইউ প্রশ্নটির জন্য। আমি বলবো যে আমার আসলে অনেক বেশি বই পড়া হয়নি। আমি বই পড়ি, বাট গল্পের বই বেশি প্রেফার করি পড়ার জন্য। আর তাছাড়া আমি বই যদি বলি তাহলে কিছু কিছু বই, যেরকম আমরা ফোন অনেক বেশি ঘাটাঘাটি করি, মানে আমাদের যে জেনারেশনটা, সো ফোন থেকে একটু দূরে থাকতে চেষ্টা করি। আর কিছু কিছু বই পড়ি যেটা আমাকে ফোন থেকে দূরে থাকতে হেল্প হেল্প আউট করে, অথবা একটা ফোকাসড থাকতে হেল্প করে মাঝে মাঝে। সেটা হচ্ছে, একটা বই পড়েছিলাম হচ্ছে ডোপামিন ডিটক্স। তারপরে আহ, আমাদের দেশীয় কিছু আহ, লেখক বা শিক্ষক আছে, যেমন আয়মান সাদিক, সাদমান সাদিক, এনাদের কিছু বই, একটা বই বের হয়েছিল যে স্টুডেন্ট হ্যাক্স নামে, এটা পড়েছিলাম। তারপরে কিপ গোয়িং এরকম একটা বই পড়েছিলাম, রাইটারটার নাম মনে নেই আপাতত। তো এছাড়াও বইগুলোর পাশাপাশি আমি অনেক রকমের ক্লাবিং অ্যাক্টিভিটি করেছি, বিভিন্ন রকম এনজিও, যেমন জাগো ফাউন্ডেশন, তারপরে হচ্ছে অনেক রকমের ফাউন্ডেশন, রুম টু রিড মানে ইউনিসেফের আন্ডারে, এরকম অনেক অনেক রকমের অর্গানাইজেশনের সাথে কাজ করেছি। সো বইয়ের থেকে আমার মনে হয় যে বই তো পড়তেই হবে অবশ্যই, কিন্তু এক্সট্রা অর্ডিনারি যে কাজগুলো আছে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলোতেও আমার মনে হয় মনোনিবেশ করাটা ইম্পর্টেন্ট, যাতে করে আমরা ভবিষ্যতের বিষয়গুলো সম্পর্কে জানতে পারি, যে কি করে আমাদের নেক্সট ওয়ার্ক লাইফ ব্যালেন্স আমরা করতে পারি, বা কিভাবে সবকিছু মেনটেন করা হয়। থ্যাংক ইউ। Thank you, Shana. This is a very good sign from your end. At least you have read some books. কারণ একটা সময় এরকম হয়ে গিয়েছিল যে সবাই বই বাদ দিয়ে ইভেন কোর্স ম্যাটেরিয়ালের ক্ষেত্রেও পিডিএফ পড়া শুরু করেছে, বা পিডিএফ বাদ দিয়েও তারা বিভিন্ন ধরনের ইউটিউব টিউটোরিয়াল দেখে। ইউটিউব টিউটোরিয়াল দেখাটাকে আমি খারাপ বলছি না, বাট এর পাশাপাশি আহ, মানে বই, একটা ফিজিক্যাল বই, একটা হার্ড কপি পড়া, এটার মধ্যে যে একটা আনন্দ, যারা এই বইগুলো পড়ে তারা আসলে এটার ভ্যালু বুঝতে পারে। তবে হ্যাঁ, আমরা যদি হার্ড কপি নাও পড়ি, অন্তত পিডিএফটা যদি অন্তত পড়ি, অন্তত বইয়ের মেইন থিমটা যদি আমরা জানি, এটা আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করে আমাদের সুন্দর একটা লাইফ লিড করার জন্য। এনিওয়ে, আমাদের এখানে একটা ভালো একটা ফাইন্ডিং আসলো যে আমাদের প্রেজেন্ট জেনারেশন আসলে কি পরিমাণ বই পড়ে, তাদের সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য যে কোনো সাইট ফলো করার পাশাপাশি। আমি এই পর্যায়ে শ্রদ্ধা আসাদ ভাইয়ের কাছে আসবো। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, প্রফেশনাল লাইফে আমরা অনেক সময় ইংলিশ লিটারেসির ইম্পর্টেন্সের কথা বলি, কারণ ইংলিশ ইজ নট জাস্ট ল্যাঙ্গুয়েজ, ইটস এ মোড অফ কমিউনিকেশন। এবং আপনার সাথে যখন আমার ইনিশিয়ালি কথা হয়েছিল, আপনি এটার উপর অনেক গুরুত্ব আরোপ করেছেন, কারণ আমাদের এই প্ল্যাটফর্মটা বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরা ফলো করে। সো ডেফিনেটলি তাদেরকে কিভাবে আপলিফট করা যায় এই বিষয়ের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। এবং ইংলিশ উইদাউট এনি ডাউট ইজ ভেরি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, কারণ আমরা অ্যাব্রোডে যদি স্টাডিও করতে চাই আমাদের অনেকে আইএলস করতে হয়, বা আমরা বেসিক কমিউনিকেশনের জন্য ইংরেজিটা খুব গুরুত্বপূর্ণ। তো আপনার কাছে আমি আর একটু ডিপলি জানতে চাচ্ছি যে ইংলিশ লিটারেসি বা ইংরেজি ভাষার গুরুত্ব কতটুকু, এবং কেউ যদি একজন নোভিশ, হি ডাজন্ট নো এনিথিং অ্যাবাউট ইংলিশ, বা সেও এক্সপার্ট হতে চায়, সেক্ষেত্রে সে কিভাবে নিজেকে এক্সপার্ট হিসেবে দাঁড় করাতে পারে ইন ইংলিশ? আচ্ছা মহি ভাই, ধন্যবাদ। আচ্ছা মহি ভাই, আমি একটু সময় চেয়ে নিচ্ছি, কারণ ওই আপনার কোশ্চেনটার অ্যান্সার আমি একটু পরে দিয়ে, যে শাহনেওয়াজ যে বইগুলোর কথা বললো এই বিষয়ে আমি একটু বলতে চাই। কারণ এই যে বই পড়াটা, আমি যে বললাম সেলফ এডুকেশনটা কিন্তু হয় এই বই পড়ার মাধ্যমে বা নতুন কিছু লার্নিং করার মাধ্যমে। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন স্টুডেন্ট যারা থাকে তাদের একটা সাবজেক্ট থাকে, একটা সিলেবাস থাকে, টিচার থাকে, স্টাডি করে এক্সাম দেয়, একটা স্ট্রাকচারাল ফরম্যাট। কিন্তু দেখেন প্রফেশনাল লাইফে সিলেবাস থাকে না, নো সিলেবাস, টিচার থাকে না, স্টাডি থাকে না, কিন্তু কন্টিনিউয়াস এক্সাম হয়। কন্টিনিউয়াস এক্সাম কি? বস আমাকে একটা কাজ দিল, এটা এক্সাম। এই কাজটা শেষ করলাম, প্রতি মাসের কাজ, প্রতি মুহূর্তের কাজ, এগুলো একটা লাইক লাইক দ্যাট এক্সাম। এবং এই এক্সামটা হতে 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 ইয়ার শেষে যখন আমার ইভালুয়েশন হবে, তখন কিন্তু আবার আর একটা এক্সাম। তো প্রফেশনাল লাইফটা হচ্ছে এক্সামে এক্সামে পরিপূর্ণ। মানে আমি বোঝাতে চাচ্ছি যে ডিফারেন্স বিটুইন
স্টুডেন্ট লাইফ এবং প্রফেশনাল লাইফ। তো এই প্রফেশনাল লাইফে এক্সাম এক্সামটা নাই, বাট এক্সামটা আছে। কিরকম আছে আবার এই প্রফেশনাল লাইফে? আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। ধরেন ইউনিভার্সিটি লাইফে বন্ধু একটা কথা বললো, মন খারাপ হলো, 2 দিন কথা না বললাম না তার সাথে, বা 3-4 মাস কথা বললাম না, তার সাথে মিশলাম না। কিন্তু প্রফেশনাল লাইফে কিন্তু আপনি কলিগদের সাথে এটা পারবেন না। 10 জায়গার থেকে 10 জন মানুষ এসে যখন একটা কথা বলবে, আপনাকে মন খারাপ হবে, কিন্তু পরের দিন তার সাথে গিয়ে হাসি মুখে গিয়ে কথা বলতে হবে এবং আপনাকে কাজগুলো চালিয়ে নিতে হবে। তো এই প্রফেশনাল লাইফে কে গতিময় করার জন্য ইংলিশটা আসলে অনেক জরুরি। যেটা আপনি আমাকে বললেন যে ইংলিশ জানাটা কেন জরুরি, দেখেন আমরা এখন গ্লোবালি আছি, আর গ্লোবালের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ। তো ইংলিশটা আমাদের অনেক বেশি জানতে হবে। ইংলিশটা যারা না জানবে তারা অনেক পিছিয়ে থাকবে। তো আমি এই বিষয়ে আপনাকে বলতে চাই যে ইংলিশ কিন্তু আসলে একটা সাবজেক্ট না, একটা ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমাদের ভিউটা হয় কিভাবে, আমরা ধরে নেই এটা একটা সাবজেক্ট। সাবজেক্টের মিনিং কি? আমার কতগুলো প্রশ্ন উত্তর মুখস্থ করতে হবে এবং এটা দিয়ে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে। আমরা ওয়ার্ড মিনিং শিখি, আমরা ট্রান্সলেশন শিখি, আমরা একটা এক্সাম দিব, আমরা পরীক্ষায় পাশ করব। এই কনসেপ্টটা হচ্ছে আমাদের ইংলিশ শেখার, আমি মনে করি এটা আমার মতে একটা রং কনসেপ্ট। আচ্ছা, তাহলে ল্যাঙ্গুয়েজ শেখার ওয়ে আউটটা কি? ল্যাঙ্গুয়েজ শেখার ওয়ে আউটটা দেখেন, 4টা টার্ম আছে। 4টা টার্ম, একটা হচ্ছে লিসনিং, একটা স্পিকিং, একটা রিডিং, একটা রাইটিং। এই 4টা জিনিস হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখার উত্তম মাধ্যম। আচ্ছা, এই 4টার মধ্যে 2টা হচ্ছে ইনপুট আর 2টা হচ্ছে আউটপুট। কারণ কি দেখেন, লিসেনিংটা হচ্ছে আপনার স্পিকিংটাকে এনরিচ করবে। লিসেনিং ইনপুট, আউটপুট হচ্ছে স্পিকিং। রিডিংকে ইনপুট আর আউটপুট হচ্ছে রাইটিং। রাইটিংটা এনরিচ করবে রিডিং এর মাধ্যমে। এখন স্পোকেন ইংলিশে হয়তো যারা ঢাকায় থাকে, ধরেন আমি আমার বাচ্চাকে ইংলিশ ভার্সনে পড়াচ্ছি, তো ঢাকায় যারা থাকে ইংলিশ মিডিয়ামে ইংলিশ ভার্সন প্র্যাকটিসের ফলে অনেকে ইংলিশ ভালো জানে, স্পোকেন করতে পারে। কিন্তু যারা মফস্বল থেকে আসে তাদের মধ্যে একটা দুর্বলতা কাজ করছে, যে এরা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে না। কিন্তু তাদেরকে যদি লিখতে দেন একটা টপিকের উপর, যে 4-5 পেজ লিখবে, তারা কিন্তু অনায়াসে করে দিবে। কারণ কি, তারা রিডিং করছে। অনার্স মাস্টার্স ইংলিশে পড়াশোনা করে তারা রিডিং করছে, রিডিংটার ফলে বেরোবে রাইটিং। কিন্তু আপনি যদি স্পোকেন করতে চান, তাহলে আপনাকে লিসেনিং করতে হবে, মাস্ট। লিসেনিং না করলে স্পিকিংটা হবে না। তো লিসেনিং এর পাশাপাশি আপনাকে স্পিকিং প্র্যাকটিস করতে হবে। তো এই মুহূর্তে আমার মনে হয় যে চ্যাট জিপিটি আমাদের সামনে খুব ভালো একটা নিয়ে আসছে, যে চ্যাট জিপিটির মাধ্যমে কথা বলে প্র্যাকটিস করা যাবে, স্পিকিংটা বাড়ানো যাবে। তো এটা আমাদের পক্ষে বড় একটা সুযোগ। তো যারা আমার অডিয়েন্স যারা শুনছেন, তো তাদের জন্য বলতে চাই যে যারা ইংলিশ স্পিকিংটাকে বাড়াতে চান, লিসেনিং মাস্ট। লিসেনিং না করলে ইংলিশ স্পিকিং বেরোবে না। 2টা এক্সাম্পল দেই। বাচ্চারা যখন একটা ল্যাঙ্গুয়েজ শিখে, এটা কিন্তু শুনেই শিখে, সে শোনার ফলেই শিখে। সে কিন্তু গ্রামার টামার কিছু জানে না। আমরা পার্টস অফ স্পিচ, তারপর টেন্স, তারপর ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এগুলো শিখে শিখে গ্রামারের অনেক কিছু জানি, কিন্তু আমরা কি স্পোকেন করতে পারি না। কিন্তু যদি আপনি স্পিকিং করেন বা লিসেনিং করেন, লিসেনিং এর মাধ্যমে স্পিকিংটা অনায়াসেই চলে আসবে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দেই। আমি আমার কর্পোরেট লাইফে একটা ইংলিশ কোর্সে ওই ট্রেনিং, আমাদের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে, ট্রেনিং সেশন হয়, তো কমিউনিকেশন ইংলিশ শেখাতে আসছে। তো আমার পাশে একজন কলিগ বসা, তো ইনস্ট্রাক্টর তার সম্পর্কে কিছু কথা বলতে বলল। কথা বলতে বলার পর আমি ভুল করে ফেললাম কি, হি লাইক সামথিং। সে ইনস্ট্রাক্টর আমাকে থামিয়ে দিয়ে বললো, আপনি একটা টেন্স
বা আপনি একটা মিস্টেক করেছেন, হি লাইক হবে না, হি লাইকস হবে। বাট আমার বাচ্চা ইউটিউবে ইংলিশ দেখে, সে ইংলিশ শুনে আমার বাচ্চার বয়স হচ্ছে 6 থেকে 7 বছর। সে তার ছোট ভাইকে সম্বোধন করে বলতেছে হি নোজ। হি পরে নোজ হবে, এটা তাকে কিন্তু গ্রামার শিখতে হয় নাই, সে লিসেনিং করে শিখে ফেলছে। সো আমরা যদি লিসেনিং করি, স্পিকিংটা অটোমেটিক্যালি বাড়বে। এটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, আপনি অত্যন্ত সুন্দরভাবে বিষয়টা এক্সপ্লেন করেছেন। আসলে আমি অনেক সময় বলি, আমরা যারা ক্লাস ওয়ানে পড়ি বা যারা ছোট বাচ্চা যারা ক্লাস ওয়ানে পড়ে বা যারা এসএসসি কমপ্লিট করেছে, তার ইংরেজি লেখার ধরন বা কথার ধরন একজন গ্রাজুয়েশন কমপ্লিট করা ছাত্রের ইংরেজি ধরন কিন্তু এক হওয়া উচিত না, বা অবশ্যই একটা পার্থক্য থাকবে। আপনি যেরকম বলেছেন যে আমাদের কোনো কিছু বলার আগে আমাদের প্রচুর পরিমাণে শুনতে হবে। আমরা বিভিন্ন ধরনের ইউটিউবে অনেকে ইন্টারভিউ দেখে সেগুলো শিখতে পারি। আমি ব্যক্তিগতভাবে অনেককে সাজেস্ট করি প্রচুর আর্টিকেল পড়ার জন্য, কারণ আমাদের ভোকাবুলারি ব্যাংককে সমৃদ্ধ করার জন্য আমাদের আর্টিকেল পড়ার আসলে কোনো অল্টারনেটিভ নেই। যখন আমরা একটা আর্টিকেল পড়বো, প্রতিদিন হয়তো 2 থেকে 3টা ওয়ার্ড আমরা শিখবো, সেগুলা পড়তে পড়তে আমরা আমাদের পার্সোনাল লাইফ অথবা আমাদের যে কোনো কাজে আমরা ইউজ করতে পারি। সুতরাং শুধু ইংরেজিতে ভালো করব এই জন্য আমাদের গ্রামার পড়তে হবে, গ্রামার পড়ে একদম সবকিছু মানে ছেড়ে টুরে ইয়ে করতে হবে, ইটস নট লাইক দ্যাট। আমাদের পাশাপাশি অন্যান্য কিছু সাইন্টিফিক মেথড ফলো করতে হবে। ভাই যেটা বললেন, প্রচুর পরিমাণে ইংরেজি শুনতে হবে, তারপরে তো আমরা স্পিকিং করতে পারবো। এনিওয়ে, আমি এবার শাহনাজের কাছে আসবো। শাহনাজ, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি একাডেমিক লাইফে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করেন? আপনি বিবিএ করছেন বা বিবিএ, ইউ আর অ্যাবাউট টু কমপ্লিট ইউর বিবিএ। আমরা এখানে অ্যাসাইনমেন্টের বিভিন্ন প্রেশার দেখি, কুইজের অনেক প্রেশার দেখি, এগুলো শেষ না হতে হতে সেমিস্টার ফাইনাল চলে আসে। সো হাউ ডু ইউ ম্যানেজ ইউর টাইম? আমরা হয়তো পরবর্তীতে ভাইয়ের কাছ থেকে আরো জানতে পারবো যে হাউ শুড উই ম্যানেজ আওয়ার টাইম, বাট আপনার কাছ থেকে ইনিশিয়ালি জানতে চাচ্ছি হাউ ইউ অ্যাকচুয়ালি ম্যানেজ ইউর টাইম। ওকে, থ্যাংক ইউ সো মাচ এগেইন ফর দ্য কোয়েশ্চেন। আমি বলবো যে আমি আসলে ব্যক্তিগত জীবনে পড়াশোনার পাশাপাশি অনেক কিছুই করার চেষ্টা করেছি। মানে বাসায় বসে থাকা যে পাস টাইমটা, সেটা জাস্ট বসে না কাটায় দিয়ে টিউশন করিয়েছি। আমার মনে আছে এখন এখন আমি টিউশন করাই। সো আমি হচ্ছে একটা নোট মেইনটেইন করতাম যে আমি আজকে আমার হয়তো যদি আমি এক্সাম্পল দিই যে আমার সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত ইউনিভার্সিটিতে ক্লাস আছে। সো ২টা থেকে ৫টা পর্যন্ত আমার ২টা টিউশন আছে। দেন আই হ্যাভ টু কাম ব্যাক টু মাই হোম অ্যান্ড দেন আই হ্যাভ টু স্টাডি ফর মাই নেক্সট ডে। সো এরকম করে আমি লিখে রাখতাম যে কার কোন দিন টিউশন আছে, অথবা কোথায়। আমি দেখা গেছে আহ, উম, একটা একটা মাসের ফার্স্ট ডে তে আমার জাগো ফাউন্ডেশনে যেতে হবে, অথবা আমার ক্লাবের কোনো একটা অ্যাক্টিভিটি আছে, তো আমি ওইটা মার্ক করে রাখতাম মানে আমার ডেটে, অথবা হচ্ছে গুগল গুগল ক্যালেন্ডারে আমি সেটাকে পিন করে রাখতাম। তো সেভাবে আমার কাছে নোটিফিকেশন আসতো। আর আমি হাতে হাতে কলমেও লিখতে বেশি ভালোবাসি, তো ওইটা মেইনটেইন করতাম এভাবে। আর ফ্রেন্ডসদের সাথে যদি টাইম দিতাম তখন একটু চেঞ্জ করতাম। সো এইভাবেই আসলে ম্যানেজ করেছি সবকিছু। দিস দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। অনেকের অফুরন্ত মানে মানে কাজ থাকে, কিন্তু এরপরও তার টাইম ম্যানেজমেন্টে কোনো সমস্যা হয় না। আবার অনেকের কাজ সেরকম থাকেও না, বাট এরপর টাইম ম্যানেজমেন্টে সমস্যা হয়। এটার মেইন পার্থক্যটা হচ্ছে, কেউ যদি আগে তার একটা ডায়েরিতে বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম বা ক্যালেন্ডারে যদি আগে থেকে লিখে রাখে, তাহলে মানুষের মাথার মধ্যে থাকে যে আমাকে এই কাজটি করতে হবে। ফলে এই প্রিপারেশন থেকে যে কোনো কাজ আমরা আগে থেকে কমপ্লিট করে ফেলি, বা আমরা যে কোনো একটা উদ্যোগ নেই কাজগুলো সঠিকভাবে শেষ করা। যদি আমরা নোট ডাউন না করি বা আমরা যদি একটা ডায়েরিতে নোট করে না রাখি, পরবর্তীতে আমাদের সমস্যা টাইম ম্যানেজ করে। সো টু ম্যানেজ টাইম, ইটস এ ভেরি গুড ওয়ে টু নোট ইট ডাউন আর্লিয়ার। তারপর হচ্ছে আমরা সে অনুযায়ী আমরা কাজ করতে পারি। এনিওয়ে, আমি আসাদ ভাইয়ের কাছে আসবো। আপনার কাছে আমার প্রশ্ন, আমাদের আস্তে আস্তে গ্র্যাজুয়েটদের সংখ্যা বাড়ছে, প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট বের হচ্ছে প্রতি বছরে বিভিন্ন ইউনিভার্সিটি, পাবলিক এবং প্রাইভেট। অনেক সময় আমরা অনেক বলে থাকি যে তাদেরকে বিভিন্ন জব সেক্টরে অ্যাকোমোডেট করা খুবই প্রবলেমের। তো আপনার কাছে আমার প্রশ্ন যে তারা কি গ্লোবাল, অ্যাপার্ট ফ্রম বাংলাদেশ, গ্লোবালি কি তারা কোনো ক্যারিয়ার গড়তে পারে কিনা, বা
অ্যাব্রোডে যদি কেউ ক্যারিয়ার গড়তে চায় তাহলে কি পরিমাণ অপরচুনিটি আছে? ধন্যবাদ আপনাকে কোশ্চেনটা করার জন্য। আসলে গ্লোবাল কথাটা মানে হচ্ছে একটা সমুদ্র, বুঝছেন? মানে সমুদ্রের যেখানে শেষ নাই সেখানে এই গ্লোবালটা হচ্ছে সেরকম একটা ব্যাপার যে এর কোনো শেষ নাই। এটা অসীম একটা সীমানা। আচ্ছা, আমি এটা বোঝানোর জন্য আমি একটু শুরুর থেকে আপনাকে বলি যে ৮০-র দশকে বা ৯০-এর দশকে, আমি হচ্ছে ৮০-র দশকে জন্ম, ধরেন ৯০-এর দশক থেকে বোঝা শুরু করছি। আমরা প্রথমে রেডিও দেখছি, রেডিও। তারপরে কি দেখলাম? সাদা কালো টিভি। টিভিতে আমরা অভ্যস্ত হলাম। তারপরে আসলো কালার টিভি। কালার টিভির পাশাপাশি আসলো ডায়াল টেলিফোন। আমরা ক্লিক করা ক্যামেরাও দেখেছি, ডিজিটাল ক্যামেরাও দেখেছি। ধরেন সেল ফোন আসলো, বেসিক ফোন আসলো। বেসিক ফোনে যখন আমার মনে আছে যে বেসিক ফোনে কল করার পাশাপাশি যেদিন আমি মেসেজ পাঠাতে পারলাম, ওহ কি শান্তি যে কল না করে একজনকে আমি মেসেজ পাঠাতে পারতেছি। মানে আমাকে ভয়েস করতে হচ্ছে না। এই যে কি পরিমাণ একটা অ্যাচিভমেন্ট বা কি পরিমাণ একটা প্রশান্তি যে নতুন একটা কিছু করতে পারতেছি। আমরা সবাই মিলে মানে এক জায়গায় বসে অনেককে মেসেজ করলাম। আচ্ছা, তার তারপর আসলো কম্পিউটার, কম্পিউটার ইন্টারনেট আসলো, স্মার্টফোন আসলো, গুগল, ফেসবুক, ইউটিউব। এই যে গ্লোবালাইজেশন গুলো হচ্ছে, এটা কিন্তু খুব দ্রুত হচ্ছে। ৮০ থেকে ২০০০ সন অবধি যে গ্লোবালাইজেশন গুলো হয়েছে এবং ২০০০ থেকে ২০২৪-২৫ পর্যন্ত যে গ্লোবালাইজেশন গুলো হয়েছে, এর গতি কিন্তু অনেক বেশি, অনেক অনেক বেশি। তো সামনের গতিটা আরো যে কত বেশি অপেক্ষা করতেছে, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো স্টুডেন্ট হিসেবে যারা এখন বেরোচ্ছে, গ্লোবালি তাদের জন্য একটা বিগ অপরচুনিটি, বিগ। মানে আমরা যে জিনিসটা পাই নাই আমাদের সময়, আমরা যখন পড়াশোনা শেষ করে বেরোইছি বা স্টুডেন্ট অবস্থায় ছিলাম, ইউটিউব, গুগল এগুলি ছিল না। অনলাইনে আমরা যোগাযোগ করতে পারতাম না। একটা ইউনিভার্সিটির বাইরের একটা ইউনিভার্সিটির টিচারকে জানতাম না, মেইল পাঠাতে, মেইল, তার ইমেল অ্যাড্রেস কি জানতাম না। এখন শত শত ইউনিভার্সিটির হাজার হাজার টিচারদের মেইল অ্যাড্রেস পাওয়া যায়, অনায়াসে পাওয়া যায়। তো তাদেরকে মেইল করতে পারে। তো গ্লোবালাইজেশন, গ্লোবালি স্টুডেন্টদের অপরচুনিটি অনেক অনেক বেশি। আমি কয়েকটা টার্ম আপনাদের সামনে করি, এক্সপ্লেন করি। সেটা হচ্ছে বর্তমানের সবচেয়ে বড় একটা স্টাডি বা ডিগ্রি বা স্কিলনেস বলেন, সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। এই প্রজেক্ট ম্যানেজমেন্ট টার্মটা হচ্ছে সবচেয়ে বেশি ক্লিক করতেছে, কারণ এই যে আমি যে এখানে কথা বলতেছি, ইটস এ প্রজেক্ট। প্রজেক্টের জন্য আমি একটা প্রিপারেশন নিছি, প্ল্যান করছি, প্ল্যান করে আমি নিজের মধ্যে নিজে টাইমগুলো গুছিয়েছি, কি কি কথা বলবো এগুলি প্ল্যান প্রোগ্রাম করে, এবং এর একটা আউটপুট বা অ্যাচিভমেন্ট চিন্তা করে অনেকগুলো মানুষ দেখবে, আমার একটু ভালো লাগবে। তাহলে কি হলো, একটা প্ল্যানিং করলাম আমি একটা কাজ করার জন্য একটা আউটকামের লক্ষ্যে। লক্ষ্য শেষ করে যখন টাইম আসলো, আমি এটা এক্সিকিউশনের জন্য বসে গেলাম। বসে গিয়ে আপনাদের সাথে কথা বলতেছি, এবং এই কথা বলার মাঝখানে যে জিনিসগুলো আসবে এগুলো রিস্ক ম্যানেজমেন্ট হবে, এই কথাগুলো হয়ে একটা ফিনিশ হবে। আমি বোঝালাম যে একটা প্রজেক্টের বিভিন্ন স্টেজ থাকে, প্রত্যেকটা কাজই আমাদের লাইফ টাইমে আমরা যেসব কাজই করতেছি এটা হচ্ছে প্রজেক্ট। প্রজেক্টটা হচ্ছে এমন একটা জিনিস যে লাইক অ্যাজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার। ল্যাঙ্গুয়েজটা মানুষ কিন্তু আগে শিখে, কিন্তু গ্রামারটা পরে আসে কি করে, ল্যাঙ্গুয়েজকে আরো শ্রুতিমধুর বা সুন্দর করার জন্য। তো আমরা কিন্তু আমাদের ব্যবহারিক লাইফে সবগুলো কাজই করে ফেলতেছি, অনায়াসে করে ফেলতেছি, কিন্তু একে সুন্দরভাবে টাইম ইফিসিয়েন্সি বা কস্ট ইফিসিয়েন্সি এগুলো বেটার করার জন্য প্রজেক্ট ম্যানেজমেন্টটা অনেক জরুরি। তো এই প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি আমরা শিখি, এটা ওয়ার্ল্ড ওয়াইড চলতেছে, মানে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে করতেছে, এটা কোর্স অফার করতেছে। তো অনলাইনেও কোর্স অফার আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, তো স্টুডেন্টরা এটা শিখতে পারে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে ডাটা অ্যানালিটিক্স। ওয়ার্ল্ডে এখন সবচেয়ে বেশি কাজ হচ্ছে ডাটার উপরে।
এই ডাটা অ্যানালিটিক্স যদি আপনি শিখতে পারেন, তাহলে কিন্তু আপনার আর ঘরে বসে থাকতে হবে না। আপনি বাসায় বসে বসে আপনাকে লোকজন খুঁজে নেবে, ডাটা অ্যানালিটিক্স যদি কাজ করতে পারেন। এরপরে আরো কিছু টার্ম আছে, যেমন ডিজিটাল মার্কেটিং, ব্লক চেন, ডেভঅপস। ডেভঅপস মানে হচ্ছে ডেভেলপমেন্ট অপারেশন, মানে একটা অর্গানাইজেশনকে আপনি কন্টিনিউয়াস কিভাবে অপারেশনালি ডেভেলপ করবেন, এটার একটা কারিকুলাম। তারপর আছে ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং। তারপর হচ্ছে জেনারেটিভ এআই। জেনারেটিভ এআই কিন্তু একটা ভাস্ট থিং। ভাস্ট থিং কেন? এ কিন্তু আপনাকে জেনারেট করতেছে লাইক ধরেন আমরা একজন লয়ার একটা এক্সপার্ট, একটা ইঞ্জিনিয়ার একটা এক্সপার্ট, একটা ডাক্তার একটা এক্সপার্ট, বা একটা এমবিএ হোল্ডার একটা এক্সপার্ট। তো একজন যখন আরেকজনের প্রয়োজন হবে, তখন কি হবে, একজন আরেকজনের কাছে যাবে, হেল্প নিবে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমরা যখন এই জেনারেটিভ এআইটা পাবো, দেখেন কত কাজগুলো কত স্মুথ হচ্ছে কিভাবে, যে আমি এট এ টাইম সবগুলো এক্সপার্টিস একজনের কাছে পাচ্ছি। জেনারেল মানুষও এর দ্বারা সবগুলো জিনিস এট এ টাইম পাবে। লাইক দ্যাট আমি আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। দেখেন, যখন কম্পিউটার আমাদের কাছে আসা শুরু করলো, তখন আমরা একটা ভয়ে ছিলাম যে অনেকগুলো চাকরি চলে যাবে। কম্পিউটার টাইপ করতে কম্পিউটার করবে, কম্পিউটার যারা চালাতে জানবে না তারা জবলেস হয়ে যাবে, অনেকগুলো চাকরি চলে যাবে। কিন্তু আমরা যখন কম্পিউটার শিখেছি, তখন জব লাইফকে আরো ফাস্টার করে, আরো গতিময় করে আমাদের ভবিষ্যৎটাকে আরো ত্বরান্বিত করতে পেরেছি, আরো কাছাকাছি নিয়ে আসতে পারছি, মানে কম সময়ে আরো বেশি কাজ করতে পারতেছি। তো আমরা যদি জেনারেটিভ এআই এর শিক্ষাটা পাই, সেক্ষেত্রেও আমার মনে হচ্ছে অনেকেই যারা ফিল করতেছে যে জব চলে যাবে, জবলেস হয়ে যাবে, আসলে ব্যাপারটা এরকম না। আমাদের লাইফটা আরো গতিময় হবে। আমরা ফিউচারে একটা মানুষ আরো অনেক বেশি কাজ করতে পারবে। এখন তো আমরা কেউ অ্যাপস বানাতে পারি না, কোডিং পারি না, কিছুই পারি না, কিন্তু এআই এর সহায়তায়, চ্যাট জিপিটির সহায়তায় আমরা কোডিং করে অনায়াসে আমি যা করতে চাচ্ছি খুব অতি সহজেই করতে পারবো। তো এই জিনিসগুলো, এই গ্লোবালাইজেশনের এই টেকনোলজির জিনিসগুলো যদি আমরা শিখতে পারি বা আমরা জানতে পারি, আমাদের লাইফটা, মানে আমি কি বললাম যে ভাস্ট একটা হিউজ জিনিস, অপরচুনিটি আমাদের সামনে আছে। শুধু একটা ডিটারমিনেশন রাখতে হবে, সেলফ এডুকেশন, যে নিজেকে শিক্ষায় উন্নীত করতে হবে। আচ্ছা, আরো একটা জিনিস আমি বলি যে স্টুডেন্টদের জন্য, গ্লোবালাইজেশনের যুগে কোর্সেরা নামে একটা ওয়েবসাইট আছে। এখানে গুগলের এমপ্লয়িরা এসে শেখায়, শিখিয়ে আপনি যদি এক্সাম দিয়ে এটার একটা সার্টিফিকেট কালেক্ট করতে পারবেন। গুগল, মাইক্রোসফট, তারপর কার্নেগি মেলন ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, এইসব ইউনিভার্সিটি আপনাকে এখানে কোর্স অফার করতেছে, এবং এটা কিছু কিছু ক্ষেত্রে ফ্রি। তো আপনি যদি এই কোর্সগুলো নিতে পারেন, আপনার স্কিল, আপনার ভ্যালু কোথায় গিয়ে দাঁড়াবে দেখছেন। আর অন্যান্য অন্যান্য ওয়ার্কগুলো আছে, ওয়ার্ল্ড ওয়াইড যে অর্গানাইজেশনগুলো আছে, এই বাইরের কোর্সগুলো যদি কেউ করতে পারে, তাহলে তাকে খুঁজে নিয়ে ফিজিক্যালি ও এমপ্লয়মেন্টও হতে পারে, আবার রিমোট এমপ্লয়মেন্টও হতে পারে। তো আমি বলবো গ্লোবালাইজেশনের যুগে আমাদের যারা স্টুডেন্ট বেরোচ্ছে, তাদের কাছে একটা হিউজ অপরচুনিটি। তারা যদি এই অপরচুনিটিটাকে কাজে লাগাতে পারে, তাহলে অনেক কিছু করে ফেলতে পারবে, অনেক কিছু। ধন্যবাদ। থ্যাংক ইউ শ্রদ্ধেয় আসাদ ভাইয়া, আপনি অত্যন্ত সুন্দরভাবে একটা কথা বলেছেন যে আমাদের অপরচুনিটি শুধুমাত্র দেশের মধ্যে যে রয়েছে তা নয়, দেশের বাইরে অনেক অপরচুনিটি রয়েছে যদি আমরা বেসিক কিছু টপিক নিয়ে এখন স্টাডি করা শুরু করি। যেমন এটা ডেটা অ্যানালিটিক্স হতে পারে, অথবা এটা হতে পারে প্রজেক্ট ম্যানেজমেন্ট, কারণ এই সাবজেক্টগুলো হচ্ছে ইউনিভার্সাল সাবজেক্ট। যে কোনো দেশে বা যে কোনো পরিস্থিতিতে এই সাবজেক্টগুলোর প্রয়োজনীয়তা অনেক বেশি। এবং আমাদের অনলাইন অনেক প্ল্যাটফর্মও রয়েছে, যেমন কোর্সের কথা বলেছেন, আমরা বিভিন্ন এআই টুল ইউজ করতে পারি, সেটা চ্যাট জিপিটি হতে পারে, জেমিনি হতে পারে, এবং সেগুলো ইউজ করে আমরা প্রতিনিয়ত আমাদেরকে ডেভেলপ করতে পারি। টেকনোলজি শুধুমাত্র যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি
আরো ন্যারো ডাউন করে ফেলছে, শুধু তা নয়, এর পাশাপাশি আমাদেরকে এলিভেট করার ক্ষেত্রে অনেকভাবে হেল্প করছে। সো আমাদেরকে মানে উভয় দিক থেকে ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। এই পর্যায়ে আমি শাহনাজ, আমি আপনার কাছে আমি একটা প্রশ্ন করবো, আমি দুটি প্রশ্ন একসাথে করতে যাচ্ছি। প্রথমত যেটি হচ্ছে একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনি অন্যান্য কোনো স্কিল ডেভেলপ করেছেন কিনা, এবং যে স্কিল গুলো আপনার প্রফেশনাল লাইফে হেল্প করতে পারে। দিস ইজ মাই নাম্বার ওয়ান কোশ্চেন। এবং আরেকটা সম্পর্ক কোশ্চেন হচ্ছে, আপনার কি দেশের বাইরে ক্যারিয়ার গড়ার বা দেশের বাইরে উচ্চশিক্ষা যাওয়ার জন্য কোনো ইচ্ছা আছে আছে কিনা? যদি কোনো ক্যারিয়ার গড়ার থাকে, কোথায় ক্যারিয়ার করতে চান, অথবা উচ্চশিক্ষার জন্য আপনি কোন দেশে যেতে চান? Again, thank you for the questions. আমার আসলে কোনো স্পেসিফিক কোনো স্কিল ডেভেলপ করা হয় নাই, বাট যেহেতু আমি অনেক ভলেন্টিয়ারিং করেছি, সো আই হ্যাভ দ্যাট নলেজ টু cope up with people, and I know how to manage a group, as I have been to Dhaka University Writers Hub for so long. সো এটাই বলবো, এটাই আপাতত আমার স্কিল। এছাড়া মাইক্রোসফট স্কিল আছে, যেরকম মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এরপর ক্যানভাতে আমি ইলাস্ট্রেশন বানাই। তারপরে হচ্ছে লেখালেখি করতে ভালোবাসি, সেটা বাংলা হোক অথবা ইংলিশ। এই তো ছোট ছোট স্কিল আছে আর কি, এখনো মানে একদম ভালো মতন কোনো স্কিল অ্যাবজর্ভ করতে পারিনি এখন অব্দি। আর সেকেন্ড কোয়েশ্চেনটা নিয়ে বলবো যে আপাতত আমার দেশের বাইরে যাওয়ার কোনো প্ল্যান নাই। আমার আপাতত দেশে কোনো একটা, আই এম অ্যাকচুয়ালি লুকিং ফর মাই ফার্স্ট জব, যেখানে আমি আমার মানে আমি আমার পটেনশিয়ালিটি কাজে লাগাতে পারবো, অথবা আমি দেখতে পারবো যে হাউ অ্যাকচুয়ালি দ্য দ্য ওয়ার্ক প্লেস ওয়ার্কস। সো কিভাবে আমি আমার মানে কিভাবে কাজগুলো হচ্ছে, কিভাবে একটা টিম গঠন করতে হয়, বা একটা টিমের আন্ডারে কাজ করতে হয়, বা একটা টিম ম্যানেজ করতে হয়। তো এই কাজগুলোই আমার বর্তমানে, মানে যেহেতু আমার বিবিএ আমার লাস্ট সেমিস্টার শেষ হয়ে গেছে, এখন থিসিসের কাজ চলতেছে, তো এটা শেষ হয়ে যাওয়ার পরে আমি হয়তো বুঝতে পারবো কোন একটা জবের যদি ঢুকতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার এখানে বাংলাদেশে থাকা উচিত হবে কিনা, নাকি আমি বাইরে, দেশের বাইরে অপরচুনিটি খুঁজবো। সো এখন অব্দি কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। ধন্যবাদ। থ্যাংক ইউ শাহনাজ। আমি তুমি হয়তো আউট অফ জেন্টালিটি তুমি হয়তো বলেছো তুমি কোনো স্কিল গ্যাদার করনি, বাট ইউ ডোন্ট নো দ্য কাইন্ড অফ লিডারশিপ কোয়ালিটি দ্যাট ইউ হ্যাভ, ইটস রিয়েলি অ্যামেজিং। কারণ বিভিন্ন ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটিস করলে একটা টিম কিভাবে লিড করা যায়, একটা টিমকে কিভাবে গাইড করা যায়, এই জিনিসটা খুব সুন্দরভাবে শেখা যায়। আর ক্যানভা বা যে কোনো সফটওয়্যারের ভিজুয়ালাইজেশন হয়, সেখানে অনেক ইনোভেটিভ বিষয় অ্যাড করা আছে। কারণ একটা ভিজুয়াল তৈরি করার ক্ষেত্রে অনেক কিছু ভাবতে হয়, টাইপোগ্রাফি বা কোন ফন্ট ইউজ করা হবে, ওই ডিজাইনের থিমটা কি হবে, কোন কালার কম্বিনেশন হবে। সো ইট ইজ অলসো ভেরি ইনোভেটিভ এন্ড ক্রিয়েটিভ থিং। সো আমি মনে করি সো ফার ইউ হ্যাভ লার্ন সো মেনি স্কিলস, এবং হু নোজ, হয়তো দেশে কোনো একটা ভালো একটা প্রতিষ্ঠানে ভালো একটা ক্যারিয়ার গড়ার পর ইউ ক্যান এক্সপ্লোর এনি ফরেন অপরচুনিটি। সো উই অল wish all the best to you so that you can grab you can manage a great career either at home or abroad. আমি এবার আমাদের সম্মানিত গেস্টের কাছে আমি প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে আহ, ভাইয়া, আপনি আপনার বইয়ে বিভিন্ন ধরনের ফিটনেস কিভাবে সুন্দরভাবে রাখা যায়, এবং পরিবার পরিজন নিয়ে কিভাবে সুন্দরভাবে থাকা যায়, সোশ্যালাইজিং কিভাবে করা যায়, এই বিষয়গুলো তুলে ধরেছেন। কারণ শুধু যে আমাদেরকে পড়াশোনা করতে হবে তা না, আমাদের ফিজিক্যাল ফিটনেস এর প্রতি গুরুত্ব দিতে হবে। এবং আমরা যদি সোসাইটিতে সুন্দরভাবে বসবাস করতে পারি, এটা কিন্তু আমাদেরকে মেন্টাল হেলথ ওয়েল বিং এ হেল্প করে। সো আমি একটু জানতে চাই যে আমাদের ফিটনেসটা কিভাবে সুন্দরভাবে গড়ে তুলবো, এবং আমরা কিভাবে আমাদের ফ্যামিলি লাইফটা সুন্দরভাবে লিড করব। ধন্যবাদ ভাই ভাই। আচ্ছা, আমি এই প্রশ্নটার অ্যান্সার দেওয়ার শুরুতে আমি বলতে চাই যে স্টিভ জবসকে তো আমরা সবাই চিনি। উনি একটা সাকসেসফুল মানুষ, কিন্তু উনি বর্তমানে বেঁচে নেই। ওনার ডিজিজের কারণে উনি মানে দুনিয়া ছেড়ে চলে গেছে। আচ্ছা, উনি কিন্তু একজন সফল মানুষ, এবং যাওয়ার আগে উনি কিছু কথা বলে গেছে। তো কথাটা এরকম যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আসলে খুবই জরুরি। আমরা প্রফেশনাল লাইফকে গুরুত্ব দিতে দিতে উত্তর যদি নিজেকে উপরে উঠাতে উঠাতে নিজের হেলথ এবং নিজের পরিবারকে সময় না দেই, তাহলে ওই সাকসেসের কোনো মিনিং থাকে না, মিনিংলেস সাকসেস হয়ে যায়। তো এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা করার জন্য
হেলথ অ্যান্ড ফিটনেসের যে পার্টগুলো আছে, এই পার্টগুলো আসলে খুবই জরুরি। তো আমি আমার বইয়ে যেভাবে আমি উল্লেখ করেছি যে এই হেলথ অ্যান্ড ফিটনেসের যে পার্টগুলো, ফার্স্ট হেলথ অ্যান্ড ফিটনেসের কম্পোনেন্ট হচ্ছে স্লিপিং। স্লিপিংটা আমাদের প্রতিদিনের ঘুম, প্রতিদিন ঘুমাতে হবে। বিকজ আমরা কি করি যে আমরা যারা ওয়ার্কে ঢুকে গেছি, সারা সপ্তাহ একটু কম কম ঘুমিয়ে সপ্তাহের শেষে উইকেন্ডে এসে আমরা একটু বেশি ঘুমিয়ে ফেলি। এটা কিন্তু মোটেও উচিত না। উচিত না। জাস্ট ফর এক্সাম্পল, ধরেন আমরা প্রতিদিন 2 মিনিট করে টুথব্রাশ করি, সপ্তাহে হচ্ছে 14 মিনিটস। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে এক সপ্তাহ পর আপনি হাফ অ্যান আওয়ার টুথব্রাশ করবেন, এটা কেমন কেমন লাগবে আপনার কাছে? তো আমাদের স্বাস্থ্যের জন্য প্রতিদিনের ঘুম, প্রতিদিন ঘুমানোটা জরুরি। আপনি সপ্তাহের ঘুম ইনকমপ্লিট রেখে আপনি যদি মানে উইকেন্ডে বেশি বেশি ঘুমিয়ে নেন, সেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এখন যারা ইয়াং আছে তারা এই জিনিসটা বুঝবে না, কিন্তু যখন একটু বয়স বাড়বে, এই ঘুমের কারণে ওই বয়স বাড়ার সাথে সাথে আমাদের এই এই ইম্প্যাক্টগুলো দেখানো শুরু হবে বা পড়া শুরু করবে। তো ঘুমিয়ে যাওয়া প্রতিদিন, এটা ডেফিনেটলি জরুরি। যাদের ঘুম আসে না বা বিছনায় গেলে এপাশ ওপাশ করে, তাদের তাদের জন্য সাজেশন দিব যে তারা যেন এই স্ক্রিন থেকে দূরে থাকে। ঘুমানোর অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা আগে স্ক্রিনটা ছেড়ে দেয়, হোক সেটা টিভি, মোবাইল, ল্যাপটপ, এগুলো যদি ছেড়ে দেয় তার ঘুমটা অনায়াসে চলে আসবে। আসলে আমরা যে রিল্যাক্সের জন্য স্ক্রিন দেখি, মোবাইলে রিল, ফেসবুকে রিল দেখতে থাকি, ইউটিউবে শর্টস দেখতে থাকি, তো এগুলো দেখতে দেখতে একটা ভালো লাগা কাজ করে, কিন্তু আলটিমেটলি এই ডাটাগুলো আমাদের ব্রেনে ঢুকে ব্রেনটাকে আরো নষ্ট করে দেয়, আরো অ্যাক্টিভ রাখে, যেটা আমাকে ঘুমোতে দেয় না। তো আমি যদি 1-1.5 ঘন্টা আগে এগুলোকে করতে পারি, তাহলে প্রপারলি ঘুমোতে পারবো। আচ্ছা, ঘুমের পরে আসতেছে হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া যদি আমরা প্রপারলি না করি, তাহলে আমাদের ফিটনেস ভালো থাকবে না। এখন খাওয়া দাওয়ায় প্রতিবেলায় আমরা যা খাচ্ছি, আসলে এটা কি ব্যালেন্স ডায়েটটা নিচ্ছি? হঠাৎ করে আপনি কয়েকদিন ডায়েট করলেন, ডায়েট করে আবার অ্যাজ ইউজুয়াল খাওয়া দাওয়াটা খেলেন, তাহলে কি হলো? আবার স্বাস্থ্যহানি হয়ে যাবে। তা আপনি যদি প্রতিদিনের খাওয়া প্রতিদিন চেক দেন, তাহলে আপনার কাছে ডাক্তারের কাছে যেতে হবে না। প্রতিদিন খাওয়ার মধ্যে দেখেন একটা ইউনিক একটা ফরম্যাট আছে। ফরম্যাটটা কি? এটা হচ্ছে 25% 25% প্রোটিন, 25% প্রোটিন, 25% কার্বোহাইড্রেট, 40% হচ্ছে ভিটামিন অ্যান্ড মিনারেলস, আর হচ্ছে 10% ফ্যাট। আচ্ছা, এখন আমরা কি এই সুষম খাবারটা গ্রহণ করি? আমরা তো ভাত দিয়ে ফেলি অনেক বেশি, কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি নেই। ওই ভিটামিন মিনারেলস থাকবে হচ্ছে ফ্রুটস এবং ভেজিটেবলস এর মধ্যে, যেটা অনেক বেশি নেওয়া দরকার। মানে আমাদের ভাত খেতে গেলে তরকারির পরিমাণটা অনেক বেশি হওয়া দরকার, সবজির পরিমাণটা অনেক বেশি হওয়া দরকার। মাছ, মাংস এবং ভাত দুইটা প্রায় সেম, 25% 25%। আর তরকারিতে যে তেল টেল আছে, এগুলি দিয়ে 10% ফ্যাট কাভার করে নেবে। তো এইভাবে যদি আমরা প্রতিনিয়ত প্রতি বেলার ডিশটা আমরা সাজিয়ে নিতে পারি, তাহলে আমাদের স্বাস্থ্যটা ঠিক থাকবে। কারণ আগের মানুষ ভাত অনেক বেশি খেত, কারণ এরা অনেক পরিশ্রম করত, তাদের কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি লাগতো। কিন্তু আমরা যারা এখন এই শহরমুখী থাকি, কোনো পরিশ্রম হয় না, হাঁটাচলা হয় না, এক জায়গায় বসে বসে সময় কাটায়, তাদের জন্য কার্বোহাইড্রেট কনজিউম করা খুবই ডিফিকাল্ট, পরবর্তী লাইফে ইম্প্যাক্ট করবে। তো ঘুম, খাবার দাবার, এরপরে আসতেছে নিট অ্যান্ড ক্লিননেস। দেখেন, কেমিক্যালি যদি বলি যে আমাদের বডিতে প্রতিনিয়ত বায়োকেমিক্যাল রিয়াকশন হয়। বায়োকেমিক্যাল রিয়াকশন হলে, এই মানে কেমিস্ট্রির ভাষায় যদি বলি যে এই রিয়াকশনের ফলে কিছু কিছু রেডিক্যাল বা কিছু কিছু চার্জিত আয়ন তৈরি হয়, মানে এটা হচ্ছে চার্জ থাকে। তো এটাকে নিউট্রিলাইজ করার জন্য প্রতিনিয়ত আমাদের গোসল করা উচিত। এর জন্য আমি আমি আপনাকে বলি, দেখবেন যখন মাথা ধরে
তখন যদি মাথায় একটু পানি দিয়ে আসেন, আপনার কিন্তু মাথাটা একটু হালকা লাগবে। কারণ কি, ওই চার্জিত আয়নগুলো মাথায় এসে মাথা ধরার ব্যাপারগুলো ইয়ে করে। তো এই নিট অ্যান্ড ক্লিননেস, প্রতিদিন গোসল করা, জামা কাপড় ধুয়ে ইয়ে রাখা, এইগুলো একটা স্বাস্থ্যের পার্ট, এবং আপনার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো একটা স্বাস্থ্যের পার্ট। তো ঘুম, খাওয়া দাওয়া এবং নিট অ্যান্ড ক্লিননেস, এটা আমরা অ্যাজ ইউজুয়াল করে থাকি। তো হেলথ অ্যান্ড ফিটনেসের জন্য আরো একটা জরুরি জিনিস হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ প্রতিদিন প্রতিটা মানুষের এক্সারসাইজ করা উচিত। 2 মিনিট 5 মিনিট করে হলেও প্রতিদিন। আমরা কি করি, বডিকে ফিট করার জন্য আধা ঘন্টা করে জিমে যাই, 1 মাস গিয়ে পরের মাস আর যাই না। এটা কিন্তু সঠিক নিয়ম না। আমাদের হচ্ছে প্রতিদিন ঘুম থেকে উঠে বা একটা টাইম শিডিউল করে প্রতিদিন এক্সারসাইজটা করা উচিত। এগুলি বললাম, ঘুম, খাওয়া দাওয়া, তারপর নিট অ্যান্ড ক্লিননেস, এক্সারসাইজ, এগুলি সব ফিজিক্যাল ফিটনেসের জন্য। আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে মেন্টাল ফিটনেস। এই মেন্টাল ফিটনেসটা খুবই ইম্প্যাক্টফুল। ফিজিক্যাল এবং মেন্টাল ফিটনেসটা আমাদের খুবই জরুরি। এই মেন্টাল ফিটনেসের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে মেডিটেশন। প্রতিদিন যদি আমরা একটু রিল্যাক্সেশন করে সকালে ইউটিউবে মিউজিক ছেড়ে মেডিটেশন করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ফিটনেসটা বজায় থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধা আসাদ ভাই, আপনি একটি সুন্দর কথা বলেছেন। আমরা যদি মজার ছলেই বলি যে অনেকে প্রতিদিনই ঘুমটা সঠিকভাবে করে না, পরবর্তীতে একদিনে সব ঘুম ঘুমাতে চায়। তো তাদের জন্য আমাদের প্রশ্ন হচ্ছে, আপনি প্রতিদিন দাঁত ব্রাশ না করে যে একদিন 1 ঘন্টা বা 2 ঘন্টা দাঁত ব্রাশ করেন, ইটস নট গোনা ওয়ার্ক। সো জাস্ট লাইক দিস, আপনাকে প্রতিদিন ঘুমটা প্রতিদিনই করতে হবে। আমি এবার আরেকটা সম্পর্ক প্রশ্ন করতে চাই আসলে আপনাকে। আপনি আপনার বইয়ে নিজেকে উন্নত করার জন্য গোল সেটিং, কম্পাউন্ডিং ইফেক্ট, পজিটিভ থিঙ্কিং, সাবকনশিয়াস মাইন্ড, এই বিষয়গুলোর প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন। এই বিষয়গুলো একটু মানে আরেকটু কনস্ট্রাকটিভ এক্সপ্লেনেশন আমি আপনার কাছে একটু চাচ্ছিলাম। আচ্ছা, ধন্যবাদ ভাই। মহিভাই, আসলে ব্যাপারটা দেখেন, প্রত্যেকটা মানুষের মধ্যে যে কি পরিমাণ পাওয়ার আছে, মানে আমার নিজের মধ্যে নিজেকে ভবিষ্যতে প্রেজেন্ট করার জন্য বা সফলতার সর্বশিখরে যাওয়ার জন্য যে কি পরিমাণ পটেনশিয়ালিটি আছে, এটা আমরা জানি না। এটা যদি কেউ জানতে পারে, বা এটা যদি যারা জানে, তারা কিন্তু এই টুলসগুলো ব্যবহার করে তারা সফলতার সর্বশিখরে পৌঁছে যায়। আমি যে এই যে টার্মগুলো বলেছি আমার বইয়ের মধ্যে, যে গোল সেটিংস, তারপর আপনার কম্পাউন্ডিং ইফেক্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স, পজিটিভ থিঙ্কিং, সাবকনশিয়াস মাইন্ড, ল অফ অ্যাট্রাকশন, এগুলো আমি অনেকগুলো বই দেখে, অনেকগুলো বই থেকে এই কন্টেন্টগুলো নিয়ে বইয়ে সামারাইজ করছি। এবং প্রত্যেকটা সাকসেসফুল পিপল, যে প্রথমে যাদের নাম বলছিলাম, বিল গেটস, ওয়ারেন বাফেট, ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ, তারা এগুলো সম্পর্কে অবগত। এবং অতীতে যারা সাকসেসফুল হয়েছিল, তারাও এই টার্মগুলোর সাথে অবগত, এবং তাদের নিয়েই এই বইগুলো লেখা হয়েছে, যেসব বই পড়ে আমি আমার বইটা লিখেছি। আচ্ছা, আমি এই সাকসেসফুল হওয়ার জন্য প্রথমে যে টার্মটা বলবো, সেটা হচ্ছে গোল সেটিং। যে আমি আমাকে আমার শেষ লাইফে কোথায় দেখতে চাই। আমি কি মিলিয়নার, বিলিয়নার হিসেবে দেখতে চাই, না একদম ক্ষমতাধর ব্যক্তি হিসেবে দেখতে চাই, না নর্মাল লাইফ পরিচালিত, একটা সুন্দর পরিচালিত হয়ে যাবে, আমি একটা অ্যাজ ইউজুয়াল সাধারণ জীবনযাপন করতে চাই। তো এই যে গোল সেটিং, এই গোল সেটিংটা আমাকে করতে হবে। গোল সেটিংটা যদি না থাকে, তাহলে কেমন হয় দেখেন, ধরেন ব্রাজিল আর্জেন্টিনা খেলা হচ্ছে, হ্যাঁ, ব্রাজিল আর্জেন্টিনা খেলা হচ্ছে, বল পাসিং হচ্ছে, ড্রিবলিং হচ্ছে, ট্যাকেল হচ্ছে, সুন্দর কলা কৌশল সবকিছু প্রদর্শিত হচ্ছে, কোনো কিছু বাকি নেই। কিন্তু কোনো গোলপোস্ট নাই খেলায়। খেলাটা কেমন লাগবে? আপনার লাইফে সবকিছু আছে, স্কিল আছে, আপনি ভালো পড়াশোনা করছেন, আপনি কাজে পারফর্ম, আপনি অনেক অ্যাক্টিভ, আপনি ফিট, আপনি সবকিছু করতেছেন, আপনার লাইফে কোনো এম নাই, কোনো গোল নাই। এটা লবণহীন তরকারির ন্যায় মতো মনে হবে। আচ্ছা, গোলটা কি করে দেখেন, আপনি ধরেন একটা জাহাজে উঠছেন, জাহাজটা বঙ্গোপসাগর পাড়ি দেবে চিটাগাং থেকে
রওনা করছে সিঙ্গাপুরের দিকে, কোর্স ফিট করছে। এখন এই জাহাজটা কি করবে, নেভিগেশন করার আগে সমুদ্র পাড়ি দেওয়ার সময় বাতাস, ঝড়, এটা সেটা অমুক তমুক অনেকবার তাকে লাইন থেকে সরিয়ে দিবে, এদিক করবে সেদিক করবে, এই করবে সেই করবে, কিন্তু ওই জাহাজের যে নেভিগেশন করার একটা ইন্টারনাল ফোর্স, ইন্টারনাল কারিকুলাম তাকে আবার লাইনে নিয়ে আসবে। তো আপনি গোল সেট করার পরে যে এই যে ইন্টারনাল একটা মেকানিজম, এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স, কম্পাউন্ডিং ইফেক্ট, পজিটিভ থিঙ্কিং, এই জিনিসগুলো যদি সম্পর্কে না জানেন তাহলে আবার ওই লাইনে আনতে পারবেন না। কারণ কি, আমরা যে সমাজে বসবাস করি সব অ্যাভারেজ পিপলের সাথে বসবাস করি, অ্যাভারেজ পিপল থেকে আমরা অ্যাভারেজ জিনিস শিখি। তো অ্যাভারেজ জিনিসটাকে ট্যাকেল দেওয়ার জন্য এই জিনিসগুলো থেকে শিখতে 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 আমরা ওই অ্যাভারেজ কাজগুলোই করে থাকি। তো এই কাজগুলোকে গতিময় করার জন্য বা এই কাজগুলো বাদ দিয়ে যারা সাকসেসফুল পিপল তাদের মতো ওয়ার্ক করার জন্য আমাদের এই টার্মগুলো জরুরি। আচ্ছা, কম্পাউন্ডিং ইফেক্টের আমি সুন্দর একটা বলি। কম্পাউন্ডিং ইফেক্ট হচ্ছে চক্রবৃদ্ধি প্রভাব। চক্রবৃদ্ধি প্রভাবটা কি, যে ধরেন একটা আম গাছ, হ্যাঁ, একটা আম গাছ আপনি বীজ বপন করলেন, বীজ বপন করার পর একে আগাছা পরিষ্কার করলেন, আগাছা পরিষ্কার করার পর এরকে বড় হওয়ার পর একটা গরু ছাগল যেন না খায় বা কিছু যেন নষ্ট না করে এর চারদিকে একটা দিয়ে দিলেন, আকৃতি দিয়ে দিলেন। একটু বড় হওয়ার পর তারপর তাকে একটা লাঠি দিয়ে বেঁধে দিলেন, ঝড় তুফান যেন ভেঙে না যায়। তো এগুলো করার পর তারপরে মাঝে মধ্যে একটু সার দিলেন, পানি দিলেন। এগুলো করার পর আপনি কি করলেন, এই ৮-১০ বছর একে লালন পালন করলেন। লালন পালন করার পর সে যখন ফল দেওয়া শুরু করবে তখন কিন্তু আর নার্সিং লাগবে না, সে কিন্তু লাইফ টাইম ফলটা দিবে। তো কম্পাউন্ডিং ইফেক্টের থিওরিটা হচ্ছে এরকম। আপনি যদি একটা পজিটিভ ওয়ার্ক করতে থাকেন, সাপোজ ধরেন আপনি 5 মিনিট করে প্রতিদিন এক্সেল শিখেন, তারপরে ধরেন একটা ডিগ্রি নেবেন, প্রতিদিন 5 মিনিট করে লার্নিংটা করতে লাগতেন। তো 5 মিনিট লার্নিংটা 1 ইয়ার পর আপনাকে এমন একটা ফল দিবে যা বলার মতো না। আমরা যদি অনেক বড় একটা কাজ এট এ টাইম করতে থাকি তাহলে কিন্তু আমরা হঠাৎ করে ওই কাজটা থেকে দূরে সরে আসবে, কয়েকদিন পর পর আমাদের ভালো লাগবে না। কিন্তু আমরা যদি ছোট ভাগে 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 করা শুরু করি, কনসিস্টেন্সি বজায় রাখি, তাহলে কিন্তু আমরা ওই আলটিমেট লক্ষ্যে পৌঁছতে পারবো। এটা হচ্ছে কম্পাউন্ডিং ইফেক্ট। আচ্ছা, ইমোশনাল ইন্টেলিজেন্স যদি বলি, ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে জ্যাকমার নাম আমরা সবাই জানি। জ্যাকমা একটা কথা বলছে যে ইকিউ পিপল আইকিউ পিপলকে পরিচালনা করে। ইকিউ পিপল মানে ইমোশনালি ইন্টেলিজেন্স যারা, তাদেরকে ইকিউ পিপল বলা হয়। আর আইকিউ পিপল তো আমরা জানি ইন্টেলিজেন্ট ব্যক্তি, তাদেরকে ত্বরান্বিত করে। ইমোশনটাকে কন্ট্রোল করলে আপনার মধ্যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এবং অ্যাবজর্ব করার ক্ষমতা বাড়বে, এবং এতে আপনার বডির যে অর্গানগুলো আছে এগুলোও ভালো থাকবে। তো আমি ওই দিন যেতে যেতে একটা কথা, মানে কবিতার মতো একটা ছন্দ তৈরি করেছিলাম, আমি সবার সাথে শেয়ার করি, যে হচ্ছে অ্যাঙ্গার, এই ওই কবিতার মতো ইয়েটা হচ্ছে অ্যাঙ্গার, ফিয়ার কিপ দেম ফার, জয়, পিস, প্রসপারিটি ট্রিট দেম অ্যাজ নেসেসিটি। মানে হচ্ছে এই ভয় বা দুঃখ, স্যাড, অ্যাঙ্গার, ফিয়ার, এদেরকে আমাদের দূরে রাখতে হবে। এগুলি আসবে আমাদের মনের মধ্যে, আসলে কি করতে হবে, যত দ্রুত সম্ভব এদেরকে সরিয়ে দিতে হবে, এবং অলওয়েজ একটা জয়, একটা প্রসপারিটি, একটা শান্তিময় মুহূর্তে আমাদের থাকতে হবে। তো এই নেগেটিভ ইমোশন থেকে যারা খুব দ্রুত পজিটিভ ইমোশনে প্রবেশ করতে পারবে এদেরকে বলবে ইমোশনাল ইন্টেলিজেন্স। তো এই ইমোশনাল ইন্টেলিজেন্স সাকসেসফুলটাকে অনেক কাছে নিয়ে যাবে। তারপরে ধরেন পজিটিভ থিঙ্কিং। পজিটিভ
থিঙ্কিংটা কি? থিঙ্কিংটা আসে কোত্থেকে আমাদের? চারপাশের মানুষ থেকে। চারপাশের মানুষ সবচেয়ে বেশি নেগেটিভ জিনিস প্রচার করে বেড়ায়। তাদের মনের মধ্যে সবচেয়ে বেশি থাকে নেগেটিভ থিঙ্কিং। এই নেগেটিভ থিঙ্কিং থেকে নেগেটিভ থিঙ্কিং আমাদের মনের মধ্যে আসে। আমরা চিন্তায় সবসময় নেগেটিভ জিনিসই ভাবি। এটা আমাদের মনের অগোচরেই ভাবি। এতে আমাদের মনের কন্ট্রোল থাকে না। কিন্তু এই থিঙ্কিংটাকে আমাদের ধরে, ধরে একটু ফিল্টার করতে হবে। পজিটিভ, নেগেটিভ আলাদা করতে হবে। আলাদা করে পজিটিভ জিনিস দ্বারা, পজিটিভ ওয়ার্ড দ্বারা, পজিটিভ অ্যাফার্মেশন দ্বারা এই নেগেটিভ জিনিসটাকে রিপ্লেস করতে হবে। তাহলে আমরা পজিটিভ থিঙ্কিং এর দিকে ধাবিত হতে পারবো। আচ্ছা, তারপরে ধরেন সাবকনশিয়াস মাইন্ড। সাবকনশিয়াস মাইন্ড একটা বিশাল একটা জিনিস। মানুষের ইমোশন, মানুষের ক্যারেক্টার, মানুষের মেমোরি সবকিছু বিল্ড আপ হয় সাবকনশিয়াস মাইন্ডের মাধ্যমে। আপনি যদি ধরেন যে এই সাবকনশিয়াস মাইন্ডের কারণেই আমরা অ্যাক্টিভিটি করতেছি। মানে এই সাবকনশিয়াস মাইন্ড নিয়ে বিশাল একটা বই আছে। ধরেন এটা নিয়ে ব্যাখ্যা করতে গেলে আরো অনেক সময়ের প্রয়োজন। আমি একটু শর্টকাটে বলতেছি আর কি। তো এই দেখেন একটা কথা, এই যে বাসে যে আমরা পাবলিক বাসে যদি উঠি, ড্রাইভার আর হেল্পারের অত্যাচারে সবাই নিষ্পেষিত থাকে, জায়গায় জায়গায় দাঁড় করায়। এর মধ্যে দেখেন এই অত্যাচারটা কেউ কেউ মুখ বুজে সহ্য করে চুপচাপ থাকে, আর কেউ কেউ ঝগড়া বাঁধিয়ে দেয়। মানে সেম একটা সিচুয়েশনে দুইজন মানুষ দুই ধরনের অ্যাটিটিউড প্রদর্শন করতেছে। হাউ? কেন? ইজ ইট জেনেটিক্যাল? ইজ ইট লার্নিং? এই যে পার্মানেন্ট যে একটা শিক্ষা, এই শিক্ষাটা মানুষের মনের মধ্যে পুঞ্জীবিত থাকে সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে। এই সাবকনশিয়াস মাইন্ডটাকে যেভাবে শিক্ষিত করে হয়ে আসছে আমরা ছোটবেলা থেকে, পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, ফ্যামিলির মাধ্যমে, এই সাবকনশিয়াস মাইন্ডের শিক্ষাটাকে যদি আমরা নিজের মতো করে সাজাতে পারি, নিজের মতো ইনপুট করতে পারি, তাহলে কিন্তু আমরা সাকসেসে পৌঁছতে পারবো। যেমন ধরেন একজন খেলোয়াড় প্রতিদিন সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠে সে প্র্যাকটিস করতে যায়। সে তার সাবকনশিয়াস মাইন্ডকে এডুকেটেড করছে যে 5টার সময় উঠলে নাথিং উইল হ্যাপেন, কিচ্ছু হবে না, অনায়াসে ওঠা যাবে। সে ওটাকে এনজয় করে। কিন্তু আরেকজন লোক দেখেন, স্টুডেন্ট, সে 9টা-10টা পর্যন্ত ঘুমায়। তার কাছে সকালবেলা 5টায় মানে পৃথিবীর অসম্ভবের চেয়ে অসম্ভব যদি কোনো কাজ থাকে তাহলে সেটা হবে। তো এই যে সাবকনশিয়াস মাইন্ডকে এডুকেট করে নিজেকে সফলতার দিকে ধাবিত করা, এর টার্মগুলো, এর কন্টেন্টগুলো যদি আমরা জানি, তাহলে নিজেকে সফল দিকে পৌঁছতে পারবো। তো এই কথাগুলো ধরেন যারা স্টুডেন্ট বা যারা আমরা প্রফেশনাল লাইফে আছি, যারা অনেকেই জানে না, আমার বইয়ের মাধ্যমে না হোক, অনলাইনে সার্চ দিয়ে, ইউটিউবে, তো এই টার্মগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমার বিশ্বাস অনেকেই অনেক ভালো কিছু, অনেক উপরের লেভেলে অনেক কিছু করে ফেলতে পারবে। ধন্যবাদ। অত্যন্ত ধন্যবাদ আসাদ ভাইকে। আসলে আমার কম্পাউন্ডিং কি বলবো, মানে কম্পাউন্ডিং এফেক্টের কথা বলছি। কেউ যদি একটা বিষয় নিয়ে টানা 1 বছর অল্প করেও শিখে, 1 বছর পর সে অনেকটাই মানে মাস্টার হয়ে যাওয়ার মতো পর্যায়ে চলে যায়। কারণ ভাই যথার্থই বলেছেন যে একটা বড় বিষয় যখন আমরা সময় নিয়ে পড়ার চেষ্টা করি, প্রতিদিন হয়তো সেই পরিমাণ সময় দেওয়া সম্ভব হয় না, কিন্তু অল্প অল্প করে সময় দিতে কিন্তু একটা পর্যায়ে আমাদের অবস্থান খুব ভালো হয়ে যাচ্ছে স্পেসিফিক সাবজেক্টে। আমরা আমাদের ওয়েবিনারের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি লাস্ট 2টা কোয়েশ্চেন করবো শাহনাজ আপনাকে। সেটা হচ্ছে আপনার ডিপার্টমেন্টে একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে, বা আপনার ডিপার্টমেন্টে হয়তো একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সেন্টারও আছে। আপনার ডিপার্টমেন্ট থেকে আপনি কি পরিমাণ হেল্প পাচ্ছেন, বা আপনার অ্যালামনাই থেকে কি পরিমাণ হেল্প পাচ্ছেন? দিস ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন ইজ, আপনার ফ্রি টাইম বা পাস টাইমে আপনি কি করেন? আচ্ছা, ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা যদি আসি, তাহলে ডিপার্টমেন্টের অ্যালামনাই সম্পর্কে আমার আসলে কোনো ধারণা নাই। ওরা হচ্ছে কোনো অপরচুনিটি দিচ্ছে কিনা সেক্ষেত্রে আমি আসলে অবগত নই। আমি যতদূর জানি, আমি এখানে 4-5 বছর ধরে আছি, আমি আসলে সেরকম কোনো সুযোগ সুবিধা পাই নাই, মানে অ্যালুমনাই ভিত্তিক। আম, আর হচ্ছে আর আসলে আমি জানি না বেসিক্যালি।
আর সেকেন্ড যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা নিয়ে কথা বলা যেতে পারে যে আমি আমার পাস টাইমে কি করি। আসলে আমার বাসায় ৩-৪টা বিড়াল আছে। সো বিড়ালদের দেখাশোনা করি। এরপর আমার হচ্ছে ছোট একটা গার্ডেন আছে। এটাতেও সময় দেই। আর যে বললাম যে আমি ক্লাবিং অ্যাক্টিভিটিস এ আছি। তো সেখানেও সময় দিতে হয়। আমরা ওইখানে মানে আমি তো আমার পজিশনটা ছেড়ে দিচ্ছি বিকজ আমার পড়াশোনা অলমোস্ট শেষ। সো ওইখানে কিছু কাজ আছে, সেই কাজগুলো করতেছি। তারপরে বিভিন্ন রকম অর্গানাইজেশনের সাথে কাজ করতেছি যারা হচ্ছে আন্ডার প্রিভিলেজড চিলড্রেনদের নিয়ে কাজ করে ওদের সাথে। এরপর আমি 1 or 2 ইয়ার ব্যাক আমি একটা বই লিখেছিলাম উইথ দ্য হেল্প অফ রুম টু রিড। তো ওদের সাথে কাজ করেছি। এরকম ছোট, ছোট কাজ করছি। মানে সবসময় চেষ্টা করি যে আমার যে পাস টাইমটা আছে সেটা যাতে একদম সুন্দরভাবে কাটাতে পারি। আমি কিছু, কিছু গল্পের বই পড়ি। আমি একটু আগেই গল্পর বই কিনতে গিয়েছিলাম আসলে। বাট আমার পছন্দ হয়নি বলে আসলে কেনা হয়নি। তো এরকম ছোট, ছোট বিষয় নিয়ে চিন্তাভাবনা করি। অনেক সময় Google এ সার্চ করি যে কোনো একটা বিষয় যদি মাথায় আসে অথবা পেপার পড়তে গিয়ে যদি তখন মনে হয় যে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা উচিত অথবা চিন্তাধারা চেঞ্জ করা উচিত অথবা কোনো জ্ঞান অর্জন করা উচিত, তখন আমি একটু Google এ সার্চ করি। ChatGPT আছে। তো এইগুলো আমার এরকম ছোট, ছোট বিষয় নিয়ে রিসার্চ করতে খুব ভালো লাগে। এভাবে আসলে পাস টাইম কেটে যায়। মানে বেসিক্যালি মানে ফোনে রিলস বা YouTube এ কনটেন্ট একটু কমই দেখা হয়। চেষ্টা করি যে নিজের সময়টাকে ইউটিলাইজ করতে in a better way. That's fantastic, very nice to know. মানে যারা যাদের পেট আছে বাসায় তাদের সময়টা আসলে ভালো লাগার কথা, কারণ ওই বিড়াল হোক বা যে কোনো একটা আশেপাশে সঙ্গী হোক, তাদের সাথে নিয়ে খেলা করতে করতে আসলে সময়টা অনেক সময় পার হয়ে যায়। তো আশা করি ইন ফিউচার অলসো ইউ উইল পাস ইউর লিজার টাইম ইন এ ভেরি গুড ওয়ে, আমরা এটা আশা করি। এনিওয়ে, আমরা আমাদের ওয়েবিনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এখন হয়েছে খুবই মজার একটা রাউন্ড। এটা একটা র্যাপিড ফায়ার রাউন্ডের মতো হবে। আই উইল আস্ক সাম কোয়েশ্চেনস টু বোথ অফ ইউ। ফার্স্টে শাহনাজ তুমি আপনি অ্যান্সার দিবেন, এরপর আসাদ ভাই আপনি অ্যান্সার দিবেন। আমার কোয়েশ্চেন খুব র্যাপিড হবে এন্ড both of your answers will have to be rapid and full of fire. So are you both ready for rapid fire round? Yes. Ready. Okay. My first question is favorite movie. আমি আগে বলবো? Yes, yes, yes. আচ্ছা, আমার ফেভারিট মুভি হচ্ছে জব উই মেট। Okay. হিন্দি Gladiator. Gladiator, Asad bhai, very classical একটা movie. Favorite actor? উম, সেরকম আসলে কোনো অ্যাক্টর নাই ফেভারিট। শাহরুখ খান SRK। Okay, Tom very good to Hanks. hear. Tom Hanks, great, handsome hunk. Tom Hanks. Favorite book? আমার পছন্দ হচ্ছে দোষী কজন, মোহাম্মদ জাফর ইকবালের লেখা। Great. Asad bhai, what's about you? এখন আমার বই আমার ফেভারিট। That's very interesting to know. Okay, Eiffel Tower or Statue of Liberty? স্ট্যাচু অফ লিবার্টি। Asad bhai? স্ট্যাচু অফ লিবার্টি। Okay. Superman or Spider-Man? Your favorite hero? সুপারম্যান। সুপারম্যান। ওকে, পাহাড় না সমুদ্র, কোনটা পাহাড়। বেশি টানে? সমুদ্র। ওকে, আপনাদের দুজনকে যদি ওয়ার্ল্ড ট্যুরের জন্য যেতে দেওয়া হয় এবং যে কোনো 3টা কান্ট্রি সিলেক্ট করতে হয়, হুইচ 3 কান্ট্রিজ ইউ বোথ উইল সিলেক্ট? আমি যদি বলি আমি প্রথমত হচ্ছে আম, মক্কা বা মদিনা বা সৌদি আরবে যেতে চাই। ওকে, সেকেন্ড হচ্ছে আমি আমার পার্শ্ববর্তী দেশ ভারতে যেয়ে ঘুরতে চাই, দার্জিলিং বা এই ভালো ভালো জায়গা স্পট আছে। আর থার্ড হচ্ছে ফ্যান্টাস্টিক। আমি আর কোথাও যেতে চাই না, এই দুইটা হলে আমি খুশি। ওকে, সো ইউ আর হ্যাপি উইথ 2 কান্ট্রিজ। দিস টু, ইয়া। ওকে, হোয়াটস অ্যাবাউট ইউ ডিয়ার আসাদ ভাই? আমার যদি এরকম অপরচুনিটি আসে আমি ইউরোপের 3টা কান্ট্রি সিলেক্ট করব। ধরেন সুইজারল্যান্ড, ফ্রান্স, ইটালি। ওকে, হোপ both of yours wish will come true very soon. আহ যদি আপনাদেরকে বলা হয় আপনার যে কোনো 3টি ইচ্ছে পূরণ করা হবে, which 3 wishes you would love to be fulfilled?
আচ্ছা, আমার যদি ৩ টা ইচ্ছা বলা হয় তাহলে ফার্স্ট ইচ্ছা হবে যে আমি যাতে একটা ভালো মানুষ হইতে পারি। মানে আমার মধ্যে যাতে কোনো নেগেটিভিটি না আসে। আর ওকে, সেকেন্ড হচ্ছে আমি যাতে সবসময় সুখী থাকি। মানে অর্থ সম্পত্তি না, মানে একদম জেনারেলি বেসিক্যালি যাতে আমি হ্যাপি থাকি লাইফে। আর থার্ড ইচ্ছা হচ্ছে আমি এরকম যাতে আরো ১০০ টা ইচ্ছা পাই ফুলফিল করার জন্য। ওকে, ওকে, ভেরি ট্রিকি অ্যান্সার। হোয়াটস অ্যাবাউট ইউ, আসাদ ভাই? 3 ইচ্ছা আসলে এটা তো আলাদিনের মানে জাদুর চারাকের মতো এটা হবে না, বাট হুম, হোপ রাখতে পারি আমরা। তো আমার একটা ইচ্ছা হচ্ছে যে আমি যে বইটা লিখেছি এই বইটা আপামর জনসাধারণ সবাই জানুক, সবাই নিজে নিজেকে ডেভেলপ করুক করুক ওকে, কারণ আমাদের বাংলাদেশে মানে এমন একটা জিনিস, এমন একটা সিনারিও, একে অপরের সাথে আমরা মানে লড়তেছি, মারামারি করতেছি, একে অপরকে দোষারোপ করতেছি, বাট এই রিলেশনশিপ এডুকেশনাল এটা আসলে খুবই কম আমাদের মধ্যে। মানে আমরা নিজেরাই নিজেদের এনিমি। তো এই জিনিসটা থেকে বেরোয় আসার জন্য যে সেলফ ডেভেলপমেন্ট বা নিজেকে এডুকেটেড করার জন্য যে বেসিক নিডগুলি বা নিজেকে সাকসেসফুল পর্যায়ে বা মানুষের জন্য কাজ করার যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমার মধ্যে কাজ করে যে এগুলি যদি ভালো হতো আমাদের দেশটা অনেক উন্নত হতো। মানে আরেকটা ইচ্ছা আছে, আরেকটা দায় আমার কাজ করে, সেটা হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। তো ইউনিভার্সিটি যা আমার জন্য খরচ করেছে এটা পুরোটা আমি দেই নাই, মূলত জনগণের টাকায় আমি পড়াশোনা করছি। তো জনগণকে কিছু ফেরত দিতে চাই, রিটার্ন ইউ ব্যাক ওয়ান্ট টু করতে পে চাই। ব্যাক সামথিং টু দ্য সিটিজেন হ্যাঁ, অফ এই বাংলাদেশ। দায়টা আমার মধ্যে কাজ করে। তো এটা কিছু ফিডব্যাক দিতে চাই। এই Very, মানে very আর happy to hear that. Our last rapid fire question. Your favorite pastime? আমার Lazy time ফেভারিট কোন পাস জিনিসটা করতে টাইম সবচেয়ে বেশি হচ্ছে ভালো লাগে? পাসিং টাইম উইথ মাই ক্যাটস। Okay, being a cat lover, আমি this এই is যে আমার very ইউনিভার্সিটি logical. হলের লাইফটা কাটিয়েছি, ওটা ফেভারিট টাইম। Okay, okay. Thank you very much to both of you. শ্রদ্ধেয় আসাদ ভাই এবং শাহনেওয়াজ, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আহ, আমি আশা করি দিস ইজ নট গোয়িং টু বি দ্য লাস্ট ওয়েবিনার। ইন ফিউচার উই আর গোয়িং টু হ্যাভ অ্যানাদার ওয়েবিনার, মেবি ইন আদার টপিক। এবং আমাদের আজকে এই ওয়েবিনারের মাধ্যমে যে শেখাটা হলো, আমি মনে করি এটা শুধু প্রফেশনাল লাইফে না, আমাদের পার্সোনাল লাইফে অনেক হেল্প করবে। আমরা আরেকদিন আরেকটা টপিক নিয়ে ইনশাল্লাহ একটা ওয়েবিনারে আসবো। সে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে আমাদের ওয়েবিনারটি শেষ করছি। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ।